নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিমা বেঙ্গলি স্টোরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে গল্প পাঠ করতে চলেছি সমরেশ মজুমদারের অর্জুন সমগ্র থেকে নেওয়া গল্প হাঙরের পেটে হিরে। আজ ব্রেকফাস্টের পর অনেকটা সময় গেল শুধু মিটিং করতে। মেজরের মানহাটান ফ্ল্যাটে এসেছিলেন এফবিআইয়ের দুজন বড় অফিসার। লাইটার উদ্ধার করার পর অর্জুনের নিরাপত্তা নিয়ে তারা বেশ চিন্তিত। যে দলটা ওই লাইটার চক্রান্ত সক্রিয় ছিল তারা এখন গা ঢাকা দিয়েছে বটে, তবে নিশ্চয়ই তাদের আক্রোশ থাকবে অর্জুনের ওপর। এক্ষেত্রে নিউ ইয়র্কের রাস্তায় যদি ওর কিছু হয়ে যায় তবে তাহলে আমেরিকার সরকারের লজ্জা। মিস্টার হো অফিসারদের একজন বারংবার বলছিলেন, অর্জুন যদি আগেভাগে তার ট্যুর প্রোগ্রামটা ওদের জানিয়ে দেয় তাহলে ওরা সব রকম নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। কথাগুলো শুনতে শুনতে অর্জুনের খুব হাসি পাচ্ছিল। জলপাইগুড়ির বেকার ছেলে নিউ ইয়র্কে এসে হঠাৎ খ্যাতি পাবে তা কে জানত, তাও আবার ট্যুর প্রোগ্রাম। মেজর অবশ্য খুব গম্ভীর মুখে আলোচনা চালাচ্ছেন, কিন্তু সে হাঁপিয়ে উঠেছিল। পুলিশের পাহারায় এদেশে থাকার চাইতে দেশে ফিরে যাওয়াই অনেক ভালো। দিন 10 হলো সে আমেরিকায় এসেছে, নিউ ইয়র্কটা ভালো করে দেখা হয়নি। মেজরের হাতের রান্না আর ম্যাকডোনাল্ডের হ্যামবার্গার খেয়ে পেটে ইতিমধ্যেই চড়া পড়ে গেছে। শুধু ওই ম্যাকডোনাল্ডে যে বিশাল মুখবন্ধ কাগজের গ্লাসে মিল্কশেক নামের জমানো মিষ্টি দুধ পাওয়া যায় তার জন্যই এদেশে থাকা যায় বলে তার মনে হচ্ছে। তা পুলিশ পাহারায় থাকতে হলে সে ওই মিল্কশেকের লোভও ত্যাগ করতে পারে। মিস্টার হো বললেন, আপনি ইচ্ছা করলে আমাদের দেশে সুন্দর জায়গাগুলি বেরিয়ে আসতে পারেন। এই ধরুন লস অ্যাঞ্জেলস। আপনার আপত্তি না থাকলে যাতায়াতের ব্যবস্থা করতে পারি। ওখানে গেলে মনে হয় কোনো রকম ঝামেলার আশঙ্কা কম। লস অ্যাঞ্জেল নামটা কানে যাওয়া মাত্র মন চনমন হয়ে উঠল। পরীরা হারিয়ে গেছে নাকি সেখানে? কিন্তু পরেক্ষণে তার মনে হলো অফিসাররা অনর্থক চিন্তা করছেন। অমল সোম কখনো কোনো অপরাধীকে ধরার পর তার ভয়ে সিটিয়ে থাকতেন না। রবীন্দ্রনাথের একটা লাইন তিনি প্রায়ই বলতেন, অন্যায়ের ছুরির কোনো বাট নেই, যে আঘাত করে সে নিজেও রক্তাক্ত হয়। অফিসাররা ওঠার আগে ওদের চিন্তা করতে বললেন। মিস্টার হোপ অর্জুনকে একটা কার্ড দিয়ে গেলেন। সেই কার্ডে লেখা রয়েছে, এই ভদ্রলোককে সাহায্য করা মানে তা আমেরিকান সরকারকে সাহায্য করার সামিল হবে। বললেন, কখনো বিপদে পড়লে যে কোনো পুলিশ অফিসারকে ওটা দেখালেই কাজ হবে। ওরা বিদায় নেওয়ার পর মেজর সোজা উঠে দাঁড়িয়ে 2 হাত উপরে ছুঁড়ে আলস্য ভাঙলেন। তারপর একটা কোকোকোলার টিন ফুটো করে পুরোটা গলায় ঢাললেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনার খিদে পায়নি? পেয়েছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বকর বকর করতে করতে ভিজিয়ে নিলাম। আহ, এবার বলো তো কি রাধি? অর্জুন আতঙ্কিত হলো। রান্নার কি দরকার, চলুন না বাইরে গিয়ে খাই। ম্যাকডোনাল্ড, মিল্কশেক। মেজর গলা ফাটিয়ে হাসলেন। কত ক্যালোরি আছে জানো ওতে? রোজ খেলে পিঁপে হয়ে যাবে 2 দিনে। অর্জুনের মেজাজ খারাপ হলো, যেন মিল্কশেক না খেয়ে উনি মোটা হচ্ছেন না। মেজর বললেন, আমি হেনরিকে আসতে বলেছি এখানে, ওকে লাঞ্চ খাওয়াবে। কে হেনরি? হেনরি? চোখ বড় করলেন মেজর। আমার বন্ধু, আমার অভিযানের পার্টনার। ওর জন্য কালিম্পং থেকে সেই ডেয়ার পপিটা এনেছি। 30 দিন আমি আর হেনরির আমাজনে ডিঙি নৌকাতে ছিলাম। অল্প বয়সে আল্পসের তুষার ঝড়ে হারিয়ে গিয়েছিলাম 7 দিন। হেনরি আমাকে খুঁজে বার করেছিল। হেনরি ডিমক 1 নম্বরের পাগল, কিন্তু ও তো লেট করে না। দাঁড়াও দেখছি। মেজর উঠে টেলিফোনের রিসিভার হাতে নিয়ে ফিরে এলেন। তার
ছাড়াই ঘরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এখানে ফোন করা যায়। হাই হেনরি, পাজি পাঝারা, আমার এখানে লাঞ্চ খেতে আসবে বলে ওখানে কোন রাজকার্য করছো? কি কথা বলতে পারছো না? এত বড় আস্পর্ধা! কি ওয়াজ করছো? ছাই মাথা, কিছুই বুঝতে পারছি না। চলে আসবো, বয়ে গেছে আমার। রাবিশ! টেলিফোন নামিয়ে রেখে নিজের মনে মেজর চিৎকার করে উঠল, বন্ধু না ঘেচু! সেবার গ্লেসিয়ার থেকে যখন পড়ে গিয়েছিলাম তখন আমি না টেনে তুললে আজকে ওয়াশ করা বেরিয়ে যেত। অর্জুন অবাক হয়ে শুনছিল। মেজরকে সত্যি খুব রাগী দেখাচ্ছে। আঙুলের ডগায় দাড়ি চুলকোচ্ছেন আর গজর গজর করছেন। সে নিচু গলায় জিজ্ঞাসা করল, কি ওয়াজ করছেন? হিরে, হিরে কাজ ভেবে কিনেছিলাম। মেজর খুব বিকৃত করলেন। মানে? অর্জুন হতভম্ব। এতদিন শুনে এসেছেন লোকে হিরে ভেবে কাজ কেনে, আর এ যে শুনছে উল্টো। মেজর আর একটা কোকোকোলা গলায় ঢাললেন। অকৃতজ্ঞ বেঈমান! এত বড় একটা এক্সপেরিমেন্ট আমাকে বাদ দিয়ে করছে, অথচ আমার প্রতিটি ব্যাপারে আমি ওকে আগেভাগে খবর দিই। লেটস গো, চলো তো, মুখের ওপর কথাগুলো শুনিয়ে দিয়ে আসি। এরকম বন্ধু দরকার নেই আমার। মেজর লাফিয়ে উঠতেই টেলিফোন বেজে ওঠে। বেটা বোধহয় আমাকে চাইছে, বলবে বাড়ি নেই, কথা বলতে চাই না। অগত্যা অর্জুন রিসিভার কানে তুলে বলল, হ্যালো, কে? তৃতীয় পাণ্ডব, কেমন আছো? মির সাহেবের গলা। অর্জুন অবাক। ভালো, আপনি কেমন? কোত্থেকে বলছেন? হাসপাতাল থেকে। বেডে শুয়েই এদেশে হাসপাতালে ফোন করা যায়। আপনি ঠিক আছেন? না হে, বন্দিদশা সহ্য হচ্ছে না। কালিম্পং বড় টানছে আমাকে। ডাক্তার বলছে আমি ভালো হব। কবে হব কে জানে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বিদেশ বিউয়ে? বিষ্টু সাহেবের গলার স্বর অর্জুনের মন জুড়িয়ে দিল। বলছেটা কে? মেজর এগিয়ে এলেন। বিষ্টু সাহেব। অর্জুন মেজরকে রিসিভারটা দিল। শুনুন, হাসপাতালে শুয়ে বকর বকর করাটা ঠিক নয়। কি বললেন? না না, আমার মেজাজটা ঠিক আছে। অর্জুনকে ভালো মন্দ খাওয়াচ্ছি কি না? আশ্চর্য, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? কাল ডিনারে চিংড়ি মাছের সসপ্যান চচ্চড়ি করেছিলাম, তা জানেন? যাব দেখতে আপনাকে। নো নো নো, এক্সপিডিশন। ম্যানহাটন থেকে বেরিয়ে সোজা টাইমস স্কোয়ারের দিকে হনহনিয়ে হাঁটছিলেন মেজর। পিছনে অর্জুন। কোথায় যাচ্ছে তা সে জানে না। খিদেই পেট চোচো করছে। টাইমস স্কোয়ারটা ঠিক কলকাতার মতো। ফুটপাতে হকার, চিৎকার চেঁচামেচি, বেশিরভাগ নিগ্রো এ তল্লাটে। সে দ্রুত পা চালিয়ে মেজরকে জিজ্ঞেস করল, হারলেমটা কত দূর? মেজর থমকে দাঁড়ালেন। কেন? সেখানে কি দরকার? চার্লসের খোঁজে গেলে হয়। চার্লস বলেছিল সে হারলেমে থাকে। দ্যাট গ্রেট থিপ জোনস অ্যান্ড জনসন পুরস্কারের টাকাটার শেয়ার নিয়ে বেটা হাওয়া হয়ে গেছে না? কিন্তু হারলেম পরে হবে। ডেঞ্জারাস জায়গা ওটা। মেজর কেন ডেঞ্জারাস বললেন? তা জানে অর্জুন। হারলেম হলো নিউ ইয়র্কের একটা অঞ্চল যেখানে নিগ্রোরা থাকে। সাদা চামড়ার লোকজন বলে সেখানে নাকি পৃথিবীর সব রকমের অপরাধ নিত্য ঘটছে। খুন জখম তো জলভাত। সাদা চামড়ার মানুষ সহজে যায় না সেখানে। লাইটার উদ্ধারে যার সাহায্য পেয়েছিল সেই চার্লস অবশ্য তাকে বলেছে এসব সাদাদের বানানো গল্প, তিলকে তাল করা। ভিড় ছাড়িয়ে দুপা এগোতেই ডাক ভেসে এলো, হে মিস্টার। মেজর দাঁড়িয়ে গিয়েছিল। অর্জুন দেখল ওপাশে রেলিংয়ে ঠেস দিয়ে তিনজন পৌর দাঁড়িয়ে, দুইজন সাদা, একজন কালো। তিনজনের শরীরেই ময়লা স্যুট, মুখে না কামানো দাড়ি। বয়স্কতম যিনি, তিনি কালো পৌরটিকে দেখিয়ে মেজর বললেন, হোয়াই ডোন্ট হেল্প ইউর ব্রাদার? ওকে $3 দাও। সঙ্গে সঙ্গে মেজর পা চালালেন। চলে এসো, বেটারা ভিখেরি। ভিখেরি? অর্জুন হা হয়ে গেল। একই রকম ভিক্ষের ধরন। ওরা চলে যাচ্ছে দেখে তিনজনেই তারস্বরে গালাগাল দিতে লাগলো, যার একটা শব্দ কানে গেলে নিজেকে সামলানো দায় হয়।
তা শুনেও মেজর জায়গাটা পেরোতে পেরোতে বললেন, মেরে বেটাদের ক্যালেন্ডার করে দিতে পারতাম, কিন্তু কাকে মারব? কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই। একটু থমকালেন তিনি, তারপরে লাইনটা যেন কি হে? অর্জুন জবাব দিল না। তার নিজেরই রাগ হচ্ছিল। ভিক্ষে না পেয়ে যে দেশের ভিখিরিরা অমন গালাগাল করে, তাদের ক্ষমা করাটা কখনোই উচিত না, মানুষের সভা না পেলেও। পৃথিবীর প্রায় সব দেশে এমন 100 পয়সায় 1 টাকা, অবশ্য এই সেই দেশের মুদ্রায়। এতে হিসেব করতে অসুবিধা হয়। 100 সেন্ট $1, 90 সেন্ট খরচ করলে পাতাল রেলে যে কোনো দূরত্বে যাওয়া যায়। জীবনে প্রথমবার পাতাল রেলে চাপল অর্জুন। আসনের পাশেই স্টেশনের নাম লেখা আছে। যে স্টেশন আসবে তার পাশে আলো জ্বলে উঠে বুঝিয়ে দিচ্ছে। ওরা চলে এলো সোজা কুইন্সে। ম্যানহাটন থেকেও পাতাল রেলে চেপে এখানে আসা যেত। ম্যাপ দেখে বুঝতে পারল অর্জুন। মেজর কেন টাইম স্কোয়ার পর্যন্ত হাঁটলেন তা প্রথমে ধরতে না পারলেও একটু একটু অনুমান করলেন। এই হাঁটার জন্য সম্ভবত মেজরের মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। মাটির ওপর উঠে এসে মেজর বললেন, সামনেই ম্যাকডোনাল্ড, যাও গিয়ে খেয়ে এসো। ওহো না, চলো আমিও সঙ্গে যাই, তোমার নিরাপত্তার প্রয়োজন। অর্জুন অনেক কষ্টে হাসি চাপল। আপনি খাবেন না? না, ইচ্ছে নেই। তুমি ভাবতে পারো অর্জুন, লোকটা পরশুদিন টাইম স্কোয়ার থেকে কাজ কিনেছে 30 সেন্টে। মাঝরাতে ঘুম ভেঙে দেখেছে সেই কাজ দিয়ে আলো বের হচ্ছে। পরের দিনই জহুরিকে দেখিয়ে জেনেছে ওটা বিরল শ্রেণীর হিরে। জহুরি দাম দিতে চেয়েছিল $8,000, ও দেয়নি, কারণ হিরেটা ঘোরালে নাকি নানা রকমের আলো বের হচ্ছে, অথচ এসব আমায় জানায়নি। করুণ মুখে বললেন মেজর। হয়তো জানতেন ব্যাপারটাই এতই মগ্ন হয়ে পড়েছিলেন। বলছো? মেজরকে অন্যরকম দেখালো একটু, কিন্তু তারপরই 2 প্লেট মুরগির মাংস ভাজা, 2টো হ্যামবার্গার আর 2টো বড় সাইজের মিল্কশেক কিনে ম্যাকডোনাল্ডের গোল টেবিলে রেখে বললেন, পেট পুরে খেয়ে নেওয়াই ভালো। হেনরিটা হাড় কিপটে, কফি ছাড়া কিছুই খাওয়ায় না। ম্যাকডোনাল্ড কোম্পানি সারা দেশে, দেশের বাইরেও সস্তায় ভালো খাবার পরিবেশন করার জন্য ছিমছাম অথচ সুন্দর রেস্তোরাঁ তৈরি করেছে। কাউন্টারের ওপাশে যন্ত্রপাতির মাধ্যমে অল্প বয়সী ছেলেমেয়েরা সাদা অ্যাপ্রনে শরীর মুড়ে হাসি মুখে খাবার পরিবেশন করছে। দেওয়ালে টাঙানো বোর্ডের মেনু দেখে অর্ডার দিয়ে নিজেই নিয়ে বসে যাও টেবিলে। বাইরে বেশ ঠান্ডা, ঝোড়ো হাওয়া বইছে, রাস্তাঘাট ফাঁকা। এ তল্লাটে কেউ সচরাচর ফুটপাতে হাঁটে না। গাড়ির ভিড় লেগেই আছে। আরাম করে খেতে খেতে অর্জুন কাচের দেওয়ালের দিকে কুইন্সের রাস্তা দেখছিল। মেজর চোখ বন্ধ করে খেয়ে যাচ্ছেন। বিশাল চেহারার এই মানুষটিকে শিশুর মতো দেখাচ্ছিল। অর্জুন দেখল একটা গাড়ি এসে ম্যাকডোনাল্ডের পার্কিং লটে থামল। সেখানে কত সুন্দর সুন্দর গাড়ি দেখা যায়। দেশটা বড় লোকেদের, কিন্তু অহংকার দেখানোর বালাই বিশেষ নেই। সেদিন সে একটা কাণ্ড করেছিল। এবার আসবার সময় মেজর একটা পল্লী সঙ্গীতের রেকর্ড কিনে এনেছিল। সেদিন মেজর বাড়িতে ছিল না। সে মনের সুখে জানালা খুলে গানটা জোরে জোরে শুনছিল। পশ্চিমবাংলার অনেক দূরে বসে বাংলাদেশের গ্রামের ছবি যখন মনের ক্যানভাসে আঁকা হচ্ছে, তখন বেল বাজছিল। দরজা খুলতেই সে অবাক হয়ে দেখছিল একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। গম্ভীর মুখে অফিসার জিজ্ঞাসা করেছিল, রেকর্ডটা কে বাজাচ্ছেন? বাংলা গান এদেশে বাজানো অন্যায় কিনা বুঝতে না পেরে সে বলেছিল, আমি। তাহলে আমার সাহায্য তোমাকে নিতে হয়। সাহায্য? হ্যাঁ। আমার মনে হচ্ছে তোমার কানে কোনো গোলমাল হয়েছে। কাছেই হাসপাতাল আছে, চলো সেখানে। আমার কানে তো কোনো গোলমাল নেই। সে অবাক হয়েছিল আরও। সে কি, গোলমাল নেই? তুমি অত জোরে গান বাজাচ্ছ, তুমি দেখছি পাড়াশুদ্ধ লোকের কান খারাপ করে ছাড়বে। কবে এসেছো দেশে? অর্জুন দিনটা বলার পর অফিসার ঘরে ঢুকে জানালা বন্ধ করে বললেন, তোমার পাশের ফ্ল্যাটে একজন হার্টের রোগী আছেন। যখনই গান বাজাবে তার কথা ভাববে। ভলিউমটা কমিয়ে দিলে তো শুনতে অসুবিধে হয় না। অফিসার চলে গেলে সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল।
সে বইতে পড়েছে বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি টেনিদার জনক, পাড়া ছেলেদের মাইকের অত্যাচারে অত্যাচারিত হয়ে লিখেছিলেন যে তিনি আর বাঁচতে পারবেন না। আমাদের দেশে পুজো পার্বণে যখন মাইক চালানো হয় তখন কোনো পুলিশ তো আসে না। মানুষই বা প্রতিবেশীর কথা কখন ভাবে? অর্জুন দেখল লোক দুটো কথা বলতে বলতে ম্যাকডোনাল্ডে ঢুকলো। তাদের মধ্যে একজন এদিকে তাকিয়েই খুব অবাক হলো। দ্রুত পায়ে কাছে ছুটে এসে চিৎকার করে উঠল, এই মেজর, তুমি তুমি এখানে? মেজর চোখ খুলে একবার তাকালেন, তারপর নির্লিপ্ত স্বরে বললেন, খাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। তোমাকে আমি ফোন করে হাঁকলাম, কেউ ফোন ধরলেই না। বাড়িতে কেউ না থাকলে ফোন বেজেই যায়। ও, এভাবে কথা বলছো কেন? এই মেজর, বন্ধু যখন বন্ধুর মতো আচরণ করে না তখন তুমি কি ভেবেছো বলো তো? হঠাৎ মেজর চিৎকার করে উঠলেন। ভদ্রলোকের মুখে এবার হাসি ফুটল। এই তো, এতক্ষণে তুমি নর্মাল হয়েছ। মিট দিস জেন্টলম্যান, মিস্টার জর্জ রেক। মেজর আমার বন্ধু। লম্বা চওড়া শরীরটা টেনে তুলে মেজর পেপার ন্যাপকিনে আঙুল মুছে হাত বাড়ালেন। আমি আশা করব আপনি এদেশের প্রেসিডেন্টের কোনো আত্মীয় নন। না না, ভদ্রলোক বেটে খাটো সুন্দর চেহারার। লজ্জিত হলেন। আমি সোনা রূপো মণিমুক্তোর ব্যবসা করি মাত্র। তার ডান হাতে একটা লাল পাথরের আংটি চমৎকার দেখাচ্ছিল। মেজর এবার অর্জুনের দিকে তাকিয়ে বাংলায় বললেন, এ হতচ্ছাড়াটার জন্য এতদূর এলাম। এ হলো সেই হেনরি ডিমক। হেনরি, হি ইজ অর্জুন। হেনরি ডিমক মাথা দুলিয়ে হাত বাড়ালেন। বোঝা গেল মেজর ইচ্ছা করলেই অর্জুনের পরিচয় বিশদে জানালেন না। অবশ্য পরিচয় বলতে তো ওই একটাই, যা লাইটার কেন্দ্রিক। কিন্তু এত অন্তরঙ্গ বন্ধুকে মেজর এতদিন তার কথা বলেননি কেন? অর্জুনের মনে হলো হয়তো মেজর হেনরি ডিমককে বলেছিলেন, কিন্তু সেটা তার মনে আছে কিনা যাচাই করার জন্য শুধু নামটা বলেই চেপে গেলেন। রেগন সাহেব ততক্ষণে কাউন্টার চলে এসেছেন। কাগজের গ্লাসে 2 কাপ কফি নিয়ে ফেরত এলেন ভদ্রলোক। একবারও জিজ্ঞাসা করলেন না অর্জুনেরা কফি খাবে কিনা। হয়তো তাকে মিল্কশেকের গ্লাস দেখেই তা করেননি। তিনি চিনি, নুন এবং ঝাল মশলা আলাদা আলাদা ছোট প্যাকেটে স্তূপ করে রাখা আছে, প্রয়োজন মতো নিয়ে নাও। দেখা গেল রেগন সাহেব চিনি বেশি খান, ডিমক আদৌ খান না। ডিমক কফিতে চুমুক দিয়ে বললেন, মিস্টার রেগন একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছেন। টেলিফোনে আমাকে যে হিরেটার কথা বলেছিলাম সেটা উনি কিনতে চান। এখন 10,000 পর্যন্ত উঠতে রাজি আছেন। $10,000 হিরে কেউ 30 সেন্টে বিক্রি করে না। ওটা স্রেফ কাজ। মেজর মন্তব্য করতেই রেগন সাহেব কফির কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। আমি আপনার প্রফেশনটা বুঝি। কোন হকার ওকে বিক্রি করেছে, কিভাবে তার হাতেও এলো জিনিসটা, তা আমি জানি না। কিন্তু ওর একটা পেয়ার আছে লস এজেন্সে। দিনের বেলায় ঠিক কাজ বলে মনে হলেও রাতে বিচিত্র আলো বের হয়। হেনরি জিজ্ঞেস করলেন, লস অ্যাঞ্জেলসের কোথায়? স্যার, ডিয়াগোর সি ওয়ার্ল্ডে। জলের মধ্য দিয়ে ওই হিরের আলো প্রবাহিত হয়। গভর্নমেন্ট স্পেশাল সিকিউরিটি রেখেছে হিরেটার জন্য। মেজর জিজ্ঞাসা করলেন, প্রথম কথা, দুটো জিনিস এক কিনা তাতেই আমার সন্দেহ হচ্ছে। দ্বিতীয় কথা, আপনি এত ইন্টারেস্টেড কেন? কারণ আমি এসব জিনিসের ব্যবসাদার। সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিন মিস্টার ডিমক। খবরটা চাউর হতে বেশি দেরি হবে না। আর জানেনই তো, যত মানুষ জানবে তত সমস্যা বাড়বে। রেগন সাহেব বললেন। কিন্তু মিস্টার ডিমক কোনো স্থির সিদ্ধান্ত জানালেন না। তিনি আরও 2 দিন ভাববার সময় নিলেন। ব্যাপারটা পছন্দ হলো না রেগন সাহেবের। তিনি মাথা ঝুঁকিয়ে সেটা বুঝিয়ে চলে যাওয়ার পর ওরা হেনরি ডিমকের বাড়িতে এলো। নির্জন রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল অর্জুনের। ঠান্ডা জোর বাতাসে চুল উঠছিল। রঙিন বাড়িগুলোর সামনে দিয়ে হেঁটে ওরা পৌঁছালো মিস্টার ডিমকের বাড়িতে। এদিকে দোকানপাট নেই, ছাড়া ছাড়া একতলা ছবির মতো বাড়ি। চাবি ঘুরিয়ে দরজা খুলে মিস্টার ডিমক ওদের ভেতরে আসতে বললেন।
ম্যাকডোনাল্ড থেকে বেরিয়ে পুরো রাস্তাটা হেঁটে আসার সময় সারাক্ষণ তিনি মেজরের সঙ্গে কথা বলে গেছেন। অর্জুন ছিল খানিকটা পিছিয়ে। ঘরে ঢুকে দেখল দেয়ালময় যেসব জিনিস টাঙানো তাতে মানুষটির শখ অথবা জীবিকার কথা বোঝা যায়। বিভিন্ন অভিযানের নানান স্মারক ওগুলো। ওদের বসবার ঘরে বসতে বলে কয়েক পা এগিয়ে মিস্টার ডিমক চিৎকার করে উঠলেন, মাই গড! মেজর আরাম করে বসতে যাচ্ছিলেন, না বসে বললেন, কি হলো? কেউ এসেছিল? এ পাশের দরজাটা ভেজানো, অথচ গত 1 সপ্তাহ ধরে ওটা বন্ধ ছিল। হেনরি ডিমক প্রায় ছুটে গিয়ে দরজায় চাপ দিতে খুলে গেল। ওপাশটায় বারান্দা এবং এক চিলতে ঘেরা বাগান। বাগানের পাঁচিলটা বড়জোর 5 ফুট উঁচু। তীরের মতো হেনরি ডিমক পাশের ঘরে ঢুকলেন। অফকোর্স কেউ এসেছিল। মাই গড, আমি তো মাত্র মিনিট 45 বাড়ির বাইরে ছিলাম। ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট করেছে কেউ। দুটো আলমারির পাল্লা ভাঙা, তার সব জিনিস ঘরের মধ্যে ডাই করে রাখা। মেজর ঘরের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বউ কখন বেরিয়েছে হেনরি? সে তো ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে গিয়েছে। কিন্তু কি নিতে এসেছিল লোকটা? বলতে বলতে হেনরি ছুটল পাশের দরজা দিয়ে। অর্জুন অনুসরণ করে সিঁড়ি বেয়ে মাটির তলার ঘরে নেমে এলো। ঘরটা বিশাল। হয়তো এ পাড়ায় দোতলা করার নিয়ম নেই বলে মাটির তলায় এই ঘর করা হয়েছে। পুরোটা কার্পেট এবং ওয়ালপেপারে মোড়া। টিভি, পড়ার টেবিল, বইয়ের আলমারি থেকে ডিভান পর্যন্ত রয়েছে। ওপাশে একটা মিনি টয়লেট। এখানে আগন্তুক পা রেখেছিল। হেনরি ডিমক টেবিল থেকে কাপা হাতে একটা কালির দোয়াত তুলে নিলেন, একটু নাড়লেন কানের কাছে এনে। সঙ্গে সঙ্গে তার মুখে হাসি ফুটে উঠল। আর একটা পাত্রে দোয়াতটা উপর করতেই মেজরের গলা পাওয়া গেল, বলিহারি বুদ্ধি, কাজটাকে দোয়াতে রেখেছ? কাজ নয়, হিরে। রোগনকে দেখানোর পর মনে হয়েছিল কালির ভিতর রাখলে আলো বের হয় কিনা এসে দেখব। রেখেছিলাম বলেই বেঁচে গেলাম। মেজর ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছিলেন। চোর এই বস্তুর জন্য এসেছিল, এটা মনে করার কি যুক্তি আছে? তুমি যে ফুটপাতে থেকে কাজটা কিনেছ, কাজ নয় হিরে। হেনরি বাধা দিলেন। ওই হলো, যে ফুটপাত থেকে কিনেছ তা এই কুইন্স থেকে অনেক দূরে। অতএব কারোর জানার কথা নয় জিনিসটা তোমার কাছে এসেছে। জহুরি এবং আমাকে ছাড়া কাউকে বলেছ? মেজরের প্রশ্নের উত্তরে মাথা নেড়ে না বললেন হেনরি। মেজর বললেন, তাহলেই বুঝতে পারছ, যখন কেউ জানেই না যে ওটা তোমার কাছে আছে, তখন খামোখা নিতে আসবে কেন? চোর এসেছিল নিশ্চয়ই অন্য ধান্দায়। এই নাও, বলে একটা খাম পকেট থেকে বের করে উঁচিয়ে ধরলেন মেজর। ওটা কি? হেনরির চোখ ছোট হয়ে এলো। বিয়ার টাইপ অফ পপি, কালিম্পংয়ের পাহাড় থেকে পেয়ে তোমার জন্য নিয়ে এলাম। কাজটা অথবা সত্যিকারের হিরেটাকে টেবিলের উপর রেখে হেনরি যেভাবে খামটা নিলেন, অর্জুন তাতে অবাক হয়ে গেলেন। মহার্ঘ কোনো বস্তু পাচ্ছেন এরকম ভঙ্গিতে তিনি খামটা খুলতে লাগলেন। অর্জুনের মনে পড়ল, কালিম্পংয়ের বিষ্টু সাহেবের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সে মেজরকে প্রথম দেখেছিল পপি খুঁজতে। এই 2 পৌর যেভাবে তন্ময় হয়ে পপির গুণগান নিয়ে কথা বলছেন, তাতে কে বলবে এই একটু আগেই ওরা হীরের ব্যাপারে বিব্রত ছিলেন। অর্জুন টেবিলে রাখা হিরেটার কাছে চোখ নিয়ে গেল। এখনো কালির সামান্য দাগ হয়ে গেছে ওর শরীরে, কিন্তু আলো ফালো তো কিছুই বের হচ্ছে না। সে আঙুলের ডগায় বস্তুটি ধরল, সাধারণ কাচের মতো। রাস্তায় পড়ে থাকলে সে নিজেও এটাকে গুরুত্ব দিত না, অথচ এর দাম এখন উঠেছে $10,000। ভাবা যায়? মেজর ব্যাপারটা লক্ষ্য করে এগিয়ে এলেন। কি ভাবছো মিস্টার ডিটেকটিভ? হেনরি অবাক হয়ে বললেন, ডিটেকটিভ? মেজর বললেন, তোমার স্মৃতি খুব খারাপ টাইপের। তোমাকে সেদিন বললাম না, ভারত থেকে যে তরুণ ছেলেটি এদেশে এসে জোনস অ্যান্ড জোনসের লাইটার খুঁজে বের করেছে, সে আমার কাছেই উঠেছে। এই সেই ছেলে। হঠাৎ যেন এতক্ষণ বাদে হেনরি ডিমক তাকে নজর করলেন। উচ্ছ্বসিত হাসি নিয়ে হাত বাড়ালেন হেনরি ডিমক। হো, ইউ আর দ্যাট ডিটেকটিভ। তোমার বয়স এত কম হবে আমি ভাবতেই পারিনি। তোমার কি মনে হয়
লোকটা ওই হীরের জন্য এসেছিল? অর্জুন বলল, আমরা এখনো জানি না, একজন না অনেকে। তাছাড়া জহুরি ভদ্রলোক যদি কাউকে গল্প করে থাকেন যে ওটা আপনার কাছে আছে, তাহলেই আপনি একবার জহুরিকে টেলিফোন করে জিজ্ঞাসা করতে পারেন। হেনরি বললেন, দ্যাটস এ গুড আইডিয়া। পুলিশকেও বলতেই হবে। আমার বাড়িতে অজানা লোক এভাবে ঢুকলো আমি পছন্দ করছি না। হঠাৎ অর্জুনের মাথায় একটা মতলব ঢুকলো। কেন ঢুকলো সে জানে না। হেনরি যখন রিসিভারের দিকে এগিয়ে যাচ্ছেন তখন সে বলল, রেগন সাহেবকে বলুন মেজর হিরেটা কিনতে চাইছেন। উনি আপনাকে $15 দাম দিতে চাইছেন। মেজর আঁতকে উঠলেন, নো নেভার, $15 পর্যন্ত নয়। ওসব মণিমুক্ত থেকে আমি 10 মাইল দূরে থাকতে চাই। হেনরি যখন কথা বলছিলেন তখন অর্জুন ঘুরে ঘুরে ঘরটাকে দেখছিল। পুলিশ কি এখানে আগন্তুকের হাতের ছাপ পাবে? এতটা কাঁচা এদেশের মানুষ হবে বলে মনে হয় না। সে এমন কিছু পাচ্ছিল না যা নিয়ে ভাবা যেতে পারে। হেনরি টেলিফোন নামিয়ে বিধ্বস্ত ভঙ্গিতে তাকালেন। এ কি কথা? রোগন এখন 20,000 বলছে। লস এঞ্জেলসে যেটা আছে তার দামও নাকি তাই। 7 বছর আগে একটা হাঙর পাগল হয়ে কাজ ভেঙে ফেলবার পর ওই হিরেটা নাকি খোয়া গিয়েছিল। 3টে মার্ডার হয়েছে হিরেটাকে কেন্দ্র করে। শেষ মৃত মানুষটি পৃথিবীতে ছিল 2.5 বছর আগে। তারপর হিরেটার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। মেজর বললেন, কিন্তু রেগন কি কাউকে বলেছে যে হিরেটা তোমার কাছে আছে? হেনরি টিমক মাথা নাড়লেন, বললেন, বোকারাই এই নিয়ে আলোচনা করে। বাট আই ডোন্ট বিলিভ। চোর অন্তর্যামী নয়। কিন্তু আমার এসব ভালো লাগছে না মেজর। 20,000 দিয়েই দিই। টাকাটা সামনের বছর আমাদের ইয়েতি অনুসন্ধানের কাজে লাগবে। অর্জুন ধীরে ধীরে উপরে উঠে এলো। চোর দ্বিতীয় এবং নিচের ঘরটায় তছনছ করেছে, কিন্তু ওপরের বন্ধ ঘরটায় ঢোকেনি। দরজাটা ভাঙারও চেষ্টা করেনি। কেন? সময় কম ছিল বলে? তাহলে ওরা এ বাড়িতে ঢোকার কাছাকাছি সময়ে চোর পালিয়েছে। বন্ধ ঘরটায় কে থাকে? অর্জুন উপরের বিধ্বস্ত ঘরটায় কিছু খুঁজে পেল না। ওপরের পাশের দরজাটা খুলে বারান্দায় এলো। সরু লম্বা বারান্দা, সবুজ ঘাসের লন গা ঘেঁষে, তারপরই ফুলের গাছ। অর্জুন ঝুঁকে দেখতে লাগলো। ঘাসের উপর পায়ের চাপ পড়েছে। দরজাটা যদি 7 দিন বন্ধ থাকে তাহলে হেনরি এদিকে আসেননি। চাপটা চোরের শরীরের। ঘাস যেখানে হয়েছে সেখানে নরম মাটির উপর জুতোর দাগ। অর্জুন লক্ষ্য করল জুতোর হিলে অর্ধ গোলাকৃতি কিছু বসানো ছিল বলে সেটা মাটিতে ঢুকেছে পা ফেলার সময়। অল্প মাটি উঠে গেছে তাই জুতোর তলায়। দাগটা অনুসরণ করে সে পাঁচিলটা পর্যন্ত গেল। তারপর লাফিয়ে পাঁচিলে উঠে বসল। ওপাশে ঢালু মাঠ, পপলার গাছ, ছবির মতো সুন্দর রাস্তা। কোনো মানুষের চিহ্ন নেই। সে শরীর ঝুলিয়ে এপাশে নেমে এলো। মাটি শক্ত, জুতোর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সোজা এগিয়ে এসে রাস্তায় পড়তেই ও পার্কিং লটটা দেখতে পেল। ওখানে গাড়ি রেখে স্বচ্ছন্দে উপরে ওঠা যায়। অর্জুন চারপাশে তাকালো। পার্কিং লটের পাশেই টেলিফোন বুথের মতো একটা ঘর। ওপর থেকে গাছপালার আড়াল থাকায় এটাকে চোখে পড়েনি। অর্জুন একটু এগিয়ে যেতেই গলা ভেসে এলো, ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? বুথের ভিতর টুলে বসা একটু বৃদ্ধ হাসি মুখে প্রশ্নটা ছুড়লেন। অর্জুন মাথা নাড়ল। আমি এক ভদ্রলোককে খুঁজছি, যিনি এখানে গাড়ি রেখেছিলেন একটু আগে। ভদ্রলোক? বৃদ্ধ খিচিয়ে উঠলেন, ওকে ভদ্র বলো না। 15 সেন্ট কম দিয়ে গেছে। পার্কিং ফি দিয়ে গাছের গায়ে লাগে। তারা গাড়ি রাখে কেন? কীরকম দেখতে বলুন তো ওকে? ওই তো, লম্বা ভারী চেহারা, একটা পা সামান্য টেনে হাঁটছিল। আরে লাল টয়োটো গাড়ি, দুচক্ষে আমি দেখতে পারি না। বৃদ্ধ বিড়বিড় করছিলেন, গাড়িটার নাম্বার মনে আছে?
না, খাতায় লেখা আছে, কিন্তু আপনাকে বলবো কেন? অর্জুনের হঠাৎ খেয়াল হলো কার্ডটার কথা, যেখানে লেখা আছে তাকে সাহায্য করা মানে সরকারকে সাহায্য করা। সেটা দেখাতেই বৃদ্ধের মুখের চেহারা পাল্টে গেল। তিনি খাতা দেখে নম্বর বললেন, এটা রিনসেক কোম্পানির গাড়ি, ওরা গাড়ি ভাড়া দেয়। সামান্য ঘুরে হেনরি ডিমকের বাড়িতে যখন ফিরে এলো অর্জুন, তখন মেজর খুব চিন্তিত। দেখা মাত্র চিৎকার করে উঠলেন, কোথায় গিয়েছিলে তুমি? একটু পায়চারি করে এলাম। মিস্টার ডিমক, রিনসেক বলে কোনো কোম্পানি আছে যারা গাড়ি ভাড়া দেয়? অর্জুন জিজ্ঞাসা করলো। থাকতে পারে, কেন? অর্জুন ব্যাপারটা বলল। হেনরি ডিমক গাইড দেখে নম্বর বের করে বোতাম টিপলেন টেলিফোনে। রিনসেক জানালো ওই নম্বরের গাড়িটা 3 দিন হলো এক ভদ্রলোক ভাড়া নিয়েছেন। একটু আগে তিনি ফেরত দিয়ে গেছেন ভাড়া মিটিয়ে। অর্জুন বলল, ব্যাপারটা সুবিধের নয় মিস্টার ডিমক, আপনি পুলিশকে জানান। হেনরি বললেন, জানাবো, কিন্তু আমার খুব লোভ হচ্ছে লস অ্যাঞ্জেলেসের হাঙ্গরের বাক্সে অন্য যে হিরেটা আছে সেটাকে দেখতে। আমারটাও যদি ওটার জোর হয়, তাহলে সমান্তরালভাবে দুটোকে রাখলে যে আলো বের হবে, সেই আলো জলের মধ্যে মিলিত হলে নাকি কোনো হাঙর তা অতিক্রম করতে পারে না। রেগন বলেছিল এটা। পুলিশকে জানালে হিরেটার কথাও বলতে হবে। বললে ওরা জাতীয় সম্পত্তি বলে এখনই নিয়ে নেবে। লস অ্যাঞ্জেলেসের ব্যাপারটা দেখার পর এটা পুলিশের হাতে তুলে দেব। কিন্তু হিরেটা আপনার কাছে রাখা বিপজ্জনক। আমার কাছে নেই। নেই মানে? অর্জুন হতভম্ব হতেই মেজর হাতে ছড়িটা নাচালেন। এখানে আসার সময় মেজরের হাতে ছড়ি ছিল না। কাজ করা দামি ছড়িটা তিনি হেনরি ডিমকের কাছ থেকেই পেয়েছেন। অর্জুন বললেন, ওতে ঠিক থাকবে তো? মেজর হাসলেন। লুকোনো গর্ত, 8 পাস না খুললে পড়ার চান্স নেই। কেনেডি এয়ারপোর্টটা যে এত বড়, সামলে ওঠা মুশকিল। যেসব এয়ারলাইন্স দেশের মধ্যে চলাচল করে তাদের মধ্যে আমেরিকান এয়ারলাইন্সের সুনাম বেশি। টিকিটের দাম ট্রেনের টিকিটের চেয়ে কম, অবশ্য পিপলস এয়ারওয়েজে। জনতা এক্সপ্রেস আর কি। ওতে টিকিট নিতে হয় আকাশে ওঠার পর কন্ডাক্টর হাতে ডলার দিয়ে। সস্তা বলে বিনি পয়সায় কিছু খেতে দেয় না। মেজর এবং হেনরি ডিমক অবশ্য আমেরিকার এয়ারলাইন্সে যাচ্ছেন। লাইটারের কল্যাণে অর্জুনের টিকিটের অসুবিধা হয়নি। এর মধ্যে একদিন হেনরি ডিমকের বাড়িতে হামলা হয়েছে। সেটা হয়েছে যখন তিনি বা তার স্ত্রী বাড়িতে ছিলেন না। টেলিফোন এসেছিল হুমকি দিয়ে যে যদি তিনি হিরেটা কাউকে বিক্রি করেন তাহলে পৃথিবীর মায়া কাটাতে হবে। হেনরি ডিমক অম্লান বদনে বলেছিল, হিরেটা তার কাছে নেই। সেদিন ডিমক সাহেবের বাড়ি থেকে বেরিয়ে মেজরকে নিয়ে অর্জুন গিয়েছিল রিনসেক কোম্পানিতে। যে লোকটা ডিউটিতে ছিল সে কার্ডটা দেখার পর মাটির তলায় গ্যারেজে ওদের নিয়ে গিয়েছিল। শখানেক গাড়ির মধ্যে সেই নাম্বারের গাড়িটা বের করে দেখিয়েছিল ওদের। দামি এয়ার কন্ডিশন গাড়ি। কোথাও কোনো চিহ্ন ফেলে যায়নি লোকটা, কিন্তু ড্রাইভিং সিটের পাদানিতে অর্জুন এক টুকরো মাটি দেখতে পেয়েছিল। লোকটার সম্পর্কে মেজর খোঁজখবর নিতে কর্মচারীটি বিশদ বলতে পারল না, শুধু জানিয়েছে ওই গাড়ি ভাড়া করা হয়েছিল লস অ্যাঞ্জেলেস থেকে টেলিফোনে। কেনেডি এয়ারপোর্ট থেকে প্লেনটা উঠছিল দুপুরে। টানা 5 ঘন্টা ওড়ার পর লস অ্যাঞ্জেলেস থামবে। মেজর এবং হেনরি ডিমক পাশাপাশি বসেছেন। মেজর খুব উত্তেজিত। না হলে ছড়িটাকে এভাবে আঁকড়ে ধরে থাকতেন না। সিকিউরিটি চেকিংয়ের সময় বেশ মজার ব্যাপার ঘটেছিল। মেজর যখনই ছড়ি হাতে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে আসার চেষ্টা করছিল, তখনই টুংটাং শব্দ বাজছিল। সিকিউরিটি লোকজন ওকে ছড়ি ছাড়া হাঁটতে বলায় মেজর অভিনয় করলেন যেন তিনি সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। ছড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তলার লোহার নালটাকে আবিষ্কার করে ওরা সিদ্ধান্ত নিয়েছিল লোহার জন্যই শব্দটা হচ্ছে। পরে একা হলে মেজর বলেছিলেন, অ্যাক্টিং করলে বুঝলে, অনেক ইনিংসে হার মানিয়ে দিতাম। বলার সময় যদিও গলা কাঁপছিল।
পাশাপাশি বসে মেজর এবং হেনরি খুব গল্পে মশগুল। অর্জুন বসেছে কিছুটা পিছিয়ে। সুন্দর এয়ার হোস্টেসরা হাসি মুখে খাবার সার্ভ করছে। অর্জুন তার সামনের খাপ থেকে একটা ম্যাগাজিন তুলে নিল। আমেরিকান এয়ারলাইন্সের নিজস্ব পত্রিকা। রঙিন বিজ্ঞাপন দেখতে মন্দ লাগে না। ওর পাশে যে ছেলেটি বসে আছে সে বেশ স্বাস্থ্যবান। বসা অবধি উসখুস করছে। একসময় সে উঠে টয়লেটের দিকে চলে গেল। অর্জুন নিজের আসন ছেড়ে মেজরের সঙ্গে 2-4টে কথা বলে এসে দেখল এয়ার হোস্টেস তাদের সিটের সামনের ট্রেতে খাবার দিয়ে গেছেন। ছেলেটি টয়লেট থেকে ফিরে এসে নিজের খাবার গপগপিয়ে খাচ্ছে। খিদে ছিল না। একটা প্যাটিস তুলে অর্জুন নিজের প্লেট থেকে হাত গোটাবার আগেই ছেলেটি বলল, মে আই হেল্প ইউ? যেন অর্জুনের খাবার শেষ করার দায়টা ও নিতে চাইছে। মজা লেগেছিল। প্লেনটা এগিয়ে গিয়েছিল। অর্জুন সেটাও সাবার করে ছেলেটা চোখ বন্ধ করেছিল, কিন্তু শান্ত হয়নি। সাহেবরা যে কারোর এঁটো খাবার চেয়ে খেতে পারে তা আগে কেউ বললে অর্জুনের বিশ্বাসই হতো না। এখন ম্যাগাজিন দেখে দেখে সে ছেলেটির অস্বস্তি আর একবার লক্ষ্য করছে। হেসে বলল, কি ব্যাপার, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? কে বলেছে অসুবিধা হচ্ছে? আমি তোমাকে বলতে গিয়েছি। ছেলেটা রাগী গলায় বলল। অর্জুন আর কথা বাড়ালো না। যারা ভালো ব্যবহারে এমন জবাব দেয় তাদের এড়িয়ে যাওয়াই উচিত। প্লেন উঠছে অন্তত 30,000 ফুট উপর দিয়ে। চারধার পরিষ্কার আকাশ, নিচে মেঘের মাঠ। এই প্লেন সোজা উড়ে গিয়ে থামবে লস অ্যাঞ্জেলিসে, যে শহরে আছে হলিউড। সঙ্গে সঙ্গে চার্লি চ্যাপলিন, লরেন হার্ডি থেকে হিচককের মুখ মনে পড়তেই সে সোজা হয়ে বসল। মেজরকে বলতে হবে হলিউড ঘুরে দেখার কথা। পাশের ছেলেটা উঠে গিয়েছে টয়লেটে অনেকক্ষণ। এয়ার হোস্টেসরা জানলা বন্ধ করতে বলল যাত্রীদের। তারপর ভিডিওতে ছবি শুরু হলো। জেমস বন্ডের ডক্টর নো ছবি চলছে। হঠাৎ একটা আর্তচিৎকারে প্লেনটা কেঁপে উঠল। চমকে সমস্ত যাত্রী উঠে দাঁড়িয়েছে। পেছন দিকে খুব ব্যস্ততা, উঁচু গলায় উত্তেজিত সংলাপ। ছবি বন্ধ হয়ে গেল। তারপরেই ক্যাপ্টেনের গলা শোনা গেল, ভদ্র মহোদয়গণ এবং ভদ্র মহিলাগণ, আপনারা যে যার আসনে বসে থাকুন। প্লেনের মাঝখানে টয়লেট আপাতত বন্ধ থাকছে। আমরা আপনাদের সাহায্য চাইছি। একজন এয়ার হোস্টেস ছুটে আসছিলেন। প্লেনের সিটে দাঁড়িয়েলা ভদ্রলোকের প্রশ্নের জবাবে জানিয়ে গেলেন, টয়লেটে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। কথাটা কানে যাওয়া মাত্রই যাত্রীরা যে যার আসনে বসে পড়ল। অর্জুনের শরীর হিম ছোঁয়া লাগলো। ছেলেটা এখনো আসছে না। তাহলে কি? সে উঠে গিয়ে যেতেই একজন বিমান কর্মচারী বলল, ওদিকে যাবেন না, আপনার পাশের ছেলেটা ওখানে মারা গিয়েছে। অর্জুন যেন অসাড় হয়ে গেল। সে কোনো মতে মুখ ফেরাতে দেখল পেছনের সিটে দাঁড়িয়েলা ভদ্রলোক চোখ বন্ধ করে ঠোঁট কামড়ালেন। লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট ওদের 3 ঘন্টা আটকে থাকতে হলো। প্লেনের সমস্ত যাত্রী পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। যেহেতু ছেলেটির আসন ছিল অর্জুনের পাশে, তাই তাকে একটু বেশি। একটা ছেলে নিজের খাবার অন্যের খাবার খেয়ে টয়লেটে গিয়ে আত্মহত্যা করবে, এটা ভাবতেও অবাক লাগছিল অর্জুনের। অথচ মৃতদেহে হত্যার কোনো চিহ্ন নেই। যে অফিসার অর্জুনকে ডেকে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাবাদ করছিল, তার সামনে যে ব্যাগটা পড়ে রয়েছে সেটা মৃত ছেলেটার। ওটাকে মাথার ওপরে লাগেজ রাখতে সে দেখেছিল ছেলেটিকে। অফিসার বললেন, আপনি বলছেন মৃত মানুষটি আপনার কাছ থেকে খাবার নিয়ে খেয়েছিল? এটা কি বিশ্বাসযোগ্য? অর্জুন হাসল, আমি মিথ্যে বলি না। তারপর সে পকেট থেকে কার্ডটা দেখালো। কার্ডটা দেখে সামান্য ভাবান্তর হলো অফিসারদের। তিনি বললেন, সরকারি অতিথিরা যে সম্মান পান আপনি তাই পাচ্ছেন, কিন্তু আপনি এর আগে লস অ্যাঞ্জেলস এসেছেন? আমি এই প্রথম আমেরিকায় এসেছি। পাসপোর্ট দেখুন।
মুশকিল কি জানেন, একবার আমেরিকায় এসে বার কয়েক নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস ঘুরে যাওয়া যায়। ঠিক আছে, আমরা সবাইকে যা বলছি আপনিও তাই করুন। আপনার ঠিকানা রেখে যান, দরকার হলে যোগাযোগ করতে পারি। অর্জুন মেজরের ঠিকানা লিখে দিল। তারপর একটু ইস্তত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওর ব্যাগে কোনো ক্লু পাওয়া যায়নি? না, শুধু রিনসেক কোম্পানির কার হায়ারের রসিদ ছাড়া। রিনসেক কোম্পানির? অর্জুন চমকে উঠল। কি ব্যাপার বলুন তো? উনি কবে রিনসেন কোম্পানির গাড়ি ভাড়া করেছিলেন? অফিসার হাত বাড়িয়ে ব্যাগটা টেনে নিয়ে রসিদ বের করে তারিখটা বললেন। চোখ বন্ধ করে অর্জুন মাথা নাড়ল। তারপর বলল, অফিসার, আমি বোধহয় আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু ওর মৃতদেহ কোথায়? এয়ারপোর্টের মর্গে আছে এখনো। আমি দেখতে পারি একবার? কেন? আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে আমি দেখতে চাই। অফিসার আরেকজনকে জিজ্ঞাসাবাদ চালাবার নির্দেশ দিয়ে অর্জুনকে নিয়ে ঘর ছেড়ে বের হলেন। পুরো বাড়িটাই নিশ্চয়ই এয়ার কন্ডিশন, কারণ নামার সময় প্লেনে শহরের টেম্পারেচার যা বলছিল আগস্ট মাসে জলপাইগুড়িতে তাই থাকে, অথচ তার এক ফোঁটাও গরম লাগছে না। অনেকটা যাওয়ার পর ওরা যে ঘরে ঢুকলো সেখানে একটা লম্বা টের ওপর ছেলেটা শুয়ে আছে। ধীরে ধীরে অর্জুন ওর সামনে দাঁড়ালো। একটা চোখ বন্ধ, একটা চোখ আধ খোলা। কিছুক্ষণ আগেও ও তার খাবার চেয়ে খেয়েছিল। মুখে কোনো বিকৃতি নেই। পোস্টমর্টেম না হলে মৃত্যুর কারণ বোঝা যাবে না। অর্জুন ওর পায়ের দিকে চলে এলো, তারপর নিচু হয়ে জুতোর হিলটা লক্ষ্য করলো। উত্তেজিত হয়ে উঠল। মৃত মানুষটার জুতোর তলায় অর্ধগোলাকৃতি লোহা বসানো এবং লম্বা খাঁজে মাটির চাপ হয়ে বসে আছে। দুটো পায়ের জুতোই একই ব্যাপার। অর্জুন বুঝল অফিসার তার দিকে তাকিয়ে আছেন। লস অ্যাঞ্জেলসে থেকে টেলিফোনে নিউ ইয়র্কের রিনসেন কোম্পানি থেকে গাড়ি ভাড়া করে হেনরি ডিমকের বাড়িতে যে হানা দিয়েছিল সে একই ব্যক্তি, তা প্রমাণ করতে ওর জুতো নিয়ে যেতে হয় হেনরি ডিমকের বাগানে। সেখানে জুতোর ছাপ এখনো আছে কিনা সন্দেহ, কিন্তু জুতোর ভিতর ঢুকে থাকা মাটি আর বাগানের মাটি যে এক, তা প্রমাণিত হবে। কিন্তু যদি না হয়, এই ছেলেটি অন্য কোনো কারণে গাড়ি ব্যবহার করে থাকে, অন্য জায়গার মাটির উপর জুতোয় লেগে থাকে, তাহলে? আর এবার সেই সত্যিটা বলতে হয় অফিসারকে। হেনরি ডিমকের কেনা কাজ কি করে হিরে হয়ে গিয়েছে? কি উদ্দেশ্যে ওরা লস অ্যাঞ্জেলসে এসেছে? এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার, হিরেটা ওরা লাঠিতে ভরে নিয়ে এসেছে। জুতোর শব্দ করে অফিসার এগিয়ে বললেন, ব্যাপারটা কি? এই লোকটি রিনসেন কোম্পানি থেকে গাড়ি ভাড়া করে কুইন্সে একটা পার্কিং লটে ঝামেলা করেছিল পার্কিং ফি দেওয়া নিয়ে। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেটা আপনি মুখ দেখে বলতে পারলেন না? জুতোর তলা দেখে বলতে হলো, কারণ মুখটা মনে ছিল না। ওর পায়ের জুতোর হিলে লোহাটা সেদিন খুব শব্দ করছিল, এইটুকুই স্মরণে আছে। কুইন্সের কোন পার্কিং লটে? অর্জুন হেনরি ডিমকের বাড়ির পেছনের এলাকাটা বুঝিয়ে দিল। ওরা অফিসে ফিরে এলে অফিসার ইতিমধ্যে আসা একটা কাগজ টেবিল থেকে তুলে নিলেন। সেটা পড়ে চাপা গলায় বললেন, দিস ম্যান ওয়াজ এ প্রফেশনাল থিফ। এর আগে 3 বার জেল খেটেছে। একটা চোরের মৃত্যু হলে আমাকে বেশি চিন্তা করতে হবে না। পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে ওরা যখন ট্যাক্সিতে চেপে শহরে ঢুকছিল, তখন অর্জুনের মাথায় নানান চিন্তা ধাক্কা খেয়ে চলেছে। এখনো পর্যন্ত সে হেনরি সাহেবকে বলেনি যে তার বাড়িতে যে চোর ঢুকেছিল সেই মারা গেছে। ও যদি প্রফেশনাল চোর হয়, তাহলে কেউ কি তাকে ভাড়া করে নিউ ইয়র্কে পাঠিয়েছিল? যদি তাই হয়, তাহলে প্লেনে কি কেউ ওকে খুন করেছে? খুন করলে তো তার চিহ্ন থাকবে শরীরে। আত্মহত্যা করলেও এরকম ভদ্রলোকের মতো কেউ মরে যেতে পারে না। এই বিষয়টা নিয়ে এমন মগ্ন ছিল যে শরীরটাকে ভালো করে দেখছিল না, শহরটাকে ভালো করে দেখছিল না। মেজরের কথায় তার খেয়াল হলো, তুমি লস অ্যাঞ্জেলস নামা মাত্রই একটা খুন হয়ে গেল। হে, নামার আগেই? কিন্তু মেজর, আমাদের সাবধানে থাকতে হবে। সাবধানে? আমি কখনো ভয় পাই না। হেনরি, তুমি কি ভয় পাও? হেনরি নীরবে মাথা নাড়ালেন। অর্জুন কিছু বলল না। মেজর দুহাতে লাঠিটা আঁকড়ে ধরে আছেন।
যারা লাঠি ব্যবহার করেন তারা কখনোই ওই ভঙ্গিতে লাঠি ধরেন না। সেই একই দৃশ্য, বিরাট লম্বা রাস্তা, ফুটপাতে মানুষ নেই, অথচ মিনিটে হয়তো 100টা গাড়ি ছুটছে। যেতে যেতে দুটো মোলেট দেখল অর্জুন। মোটরে যারা ঘুরে বেড়ায় তাদের জন্য থাকার ব্যবস্থা মোটেলে। মোটর ছাড়া মানুষ ওখানে থাকতে পারে কিনা কে জানে। সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে পড়ল, ছেলেবেলায় জলপাইগুড়িতে মোটর কথাটা খুব চালু ছিল। এখন সচরাচর কেউ বলে না, কিন্তু মোটেল শব্দটাকে তো বেশ রোমান্টিক লাগছে। ওরা যে হোটেলে উঠল তার নাম এঞ্জেলস। সুন্দর ঝকঝকে হোটেল, 8 তলা। প্রতিটি ডাবল বেড ঘরের জন্য নেবে $50। মেজর ও হেনরি একটি ঘর নিলেন। অর্জুনকে সিঙ্গল বেড দেওয়া হলো, যার দাম $30। এখন আর সে টাকার হিসেবে ডলারকে দেখে না, ওতে খুব কষ্ট হয়। এই এত টাকা নিচ্ছে, কিন্তু শোয়ার জায়গা ছাড়া 1 কাপ চা পর্যন্ত বিনি পয়সায় দিচ্ছেন না। নিজের ঘরে ঢুকে অর্জুন নরম সাদা বিছানায় শরীর এলিয়ে দিল। মেজর বলেছেন ঠিক 8টায় তৈরি থাকতে, ডিনার খেয়ে বের হবে। দীর্ঘ বিমানযাত্রা, মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ অর্জুনকে কাহিল করেছিল। সে চুপচাপ শুয়ে ব্যাপারটা ভাবছিল। হেনরি ডিমকের হীরের প্রতি কোনো লোভ নেই, তিনি ওটা পুলিশের হাতে স্বচ্ছন্দে তুলে দিতে পারতেন, কিন্তু জোড়া হীরের আলো দেখার লোভে একটা বিরাট ঝুঁকি নিয়েছে। হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের মাথায় পা রাখা অথবা উত্তর মেরুর শেষ বিন্দুতে পৌঁছে যাওয়ার লোভে মানুষ যে ঝুঁকে নেয়, তাতে একমাত্র আনন্দ ছাড়া অন্য কোনো বাস্তব লাভ হয় না। তবুও মানুষ ছুটছে। মেজর কিংবা ডিমক সেই জাতের মানুষ, কিন্তু যারা বা যে ওই হীরেটার দখল পেতে চাইছে তারা যে সুবোধ ব্যক্তি হবে না, এমন ভাবার কারণ নেই। লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্কে ভাড়াটে চোর পাঠায় যারা, হীরেটার সন্ধানে না পেয়ে ফিরে আসার পথে প্লেনে সেই চোরটাকে যারা স্বচ্ছন্দে মেরে ফেলতে পারে, তারা খুব সহজে পিছু ছাড়বে না এমন ভাবার কোনো কারণ নেই। পিছু ছাড়বে এমন ভাববার কোনো কারণ নেই। প্রথম প্রশ্ন, হীরেটা হেনরি ডিমকের কাছে রয়েছে, এই তথ্য এরা জানল কি করে? স্পষ্ট, সেই জহুরি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ না থাকলে তা সম্ভব, কিন্তু এই অনুমানের উপরে দাঁড়িয়ে কিছু করা সম্ভব নয়। চোরটা এত প্লেন থাকতে ঠিক আজকেই এবং একই প্লেনে এলো কেন মরতে? এমন সময় টেবিলের উপরে রাখা রিসিভারের তলায় আলোটা দপদপ করতে লাগলো এবং যন্ত্রটা থেকে বিপ বিপ শব্দ ছড়িয়ে পড়ল। এরকম টেলিফোন অর্জুন জীবনে দেখেনি। সে রিসিভার তুলে নিতেই ওপাশ থেকে জড়ানো মার্কিং ঢঙের ইংরেজিতে কেউ প্রশ্ন করল, আমি কি সেই ইন্ডিয়ান ছোকরার সঙ্গে কথা বলছি যার পাশের ছেলেটি আজ প্লেনে মারা গিয়েছে? হ্যাঁ, আপনি কে বলছেন? চমৎকার, মৃত্যু বরাবর খালি হাতে ফিরে যায় না। কথাটা শেষ হওয়া মাত্র লাইনটা কেটে গেল। হতভম্বের মতো কয়েক সেকেন্ড বসে থাকলো অর্জুন। তারপর রিসিভার রেখে ধীরে ধীরে চেয়ারে এসে বসল। অর্থাৎ তারা যে এখানে উঠেছে, আলাদা ঘরে আছে, তা প্রতিপক্ষের জানা। ব্যাপারটা আর সহজ জায়গায় নেই। টেলিফোনে ভয় দেখানোর কায়দা খুব পুরনো, কিন্তু সতর্ক থাকতেই হবে। যারা আগ্রহী তারা ধরা না দিক, দর্শন দিতে দেরি করবে না। ওর খুব ইচ্ছে করছিল হীরেটাকে একবার নেড়েচেড়ে দেখতে। গল্প করছিল এবার দেশে ফিরতে হবে অর্জুনকে। বিষ্টু সাহেব সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি হবে। বন্দুকের ভয়ে লাঠির কথা ফাঁস করায় মেজর মুষড়ে পড়েছেন। রেগনের ভাড়াটে লোকদের পুলিশ ধরতে পারেননি। এই সময় একটা ট্রাঙ্ক কল এলো। টেলিফোন ধরে কথা বলে মেজর উত্তেজিত গলায় চিৎকার করে উঠলেন, বেটা মার্শাল ছুঁচো, আমাকে ফাঁকি দিয়ে মুক্ত দিয়ে এক্সপেরিমেন্ট করলে ব্লাফ পুলে? চলো অর্জুন, দেশে ফেরার আগে
হিথ্রোতে নামবে আমাদের সঙ্গে। অর্জুন অর্জুন হতচকিত হয়ে বলল, মার্শালকে? আর হিথ্রোটা কোথায়? মার্শাল আমার অভিযাত্রীর বন্ধু, হেনরির মতো, আর হিথ্রো হলো লন্ডনের এয়ারপোর্ট। মেজর উঠে দাঁড়ালেন। ঠিক 8টায় ওরা হোটেল ছেড়ে বের হলো। কিছুদিন আগে একটা চমৎকার সামার জ্যাকেট কিনেছিল অর্জুন মেজরের সঙ্গে টাইম স্কোয়ারের একটা দোকান থেকে। সেটা চাপানোর সময় গরম লাগছে। লস এঞ্জেলসের আবহাওয়া পাজামা পাঞ্জাবি পরার মতো। নিউ ইয়র্কের ভয়ঙ্কর শীতের ছায়াও এখানে নেই। ওরা খানিকটা হাঁটতে মেজর লাঠিটা ঠুকে ফুটপাতের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করলেন। অর্জুন দেখল ফুটপাতের ওপর পেতলের প্লেট সার আটকানো। প্রতি প্লেটে এক একজন বিখ্যাত অভিনেতা অভিনেত্রী অথবা পরিচালকের নাম খোদাই করা। ডগলাস ফেয়ারব্যাঙ্ক, ক্যাথরিন হেপবার্ন, গ্রেগরি পেক, রড হাডসন, গ্রেটা গার্বো থেকে শুরু করে চার্লি চ্যাপলিন, হিচকক সর্বত্র ছড়িয়ে। এদের ওপর দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। হাঁটার সময় প্রতিটি পদক্ষেপে মনে হয় এরা ছিলেন। হেনরি বলেন, ফুটপাতের প্লেটে নাম না ওঠা পর্যন্ত হলিউডের শিল্পী পরিচালকরা যাতে ওঠেন না। অর্জুনের খুব মজা লাগছিল। সে জানত খোদ হলিউড এখান থেকে বেশি দূরে নয়। বস্তুত এখানেই তার কিছুটা গন্ধ পাওয়া যাচ্ছে। ডান দিকে এক জাপানি বাজিকর বাজি দেখাচ্ছে টিকিট বিক্রি করে। প্রেক্ষাগৃহের সামনে জাপানিদের ভিড়। টেলিফোনের হুঁশিয়ারির কথাটা অর্জুন এখনো মেজরকে জানায়নি। জানালে উনি যেমন বুক চিতিয়ে 3 পিস স্যুট পরে লাঠি ঝুঁকিয়ে হাঁটছেন, তেমন হাঁটতেন কিনা সন্দেহ। হেনরি ডিমুকও বেশ সাজগোজ করেছেন। সাহেব দারোয়ান সেলাম করে দরজা খুলে দিতেই একটা রেস্তোরাঁর ভিতর ঢুকে গেল ওরা। চোরা আলোর ব্যবস্থা থাকলেও টেবিলে টেবিলে মোমবাতি জ্বালিয়ে খাবার সার্ভ করে এরা। কোণের দিকে একটা টেবিলে বসলো ওরা। অর্জুনের মনে হলো জায়গাটা বেশ অভিজাত। মেজর এবং হেনরি হলিউডের ইতিহাস নিয়ে গল্প করলেন। ব্যাপারটা সত্যি মজাদার। কিন্তু অর্জুনের নজর চারপাশে ঘোরায় সে মন দিতে পারছিল না। মৃত্যু বরাবর খালি হাতে ফিরে যায় না। যারা তাদের সব খবর রাখছে তারা নিশ্চয়ই এখানে অনুসরণ করে এসেছে। কিন্তু এখানে এই অভিজাত জনসাধারণের মধ্যে কে তাদের লক্ষ্য করছে তা ধরা শক্ত। সে চোখ ঘোরাতেই চমকে উঠল। ঠিক তাদের পাশের টেবিলে এক ভদ্রমহিলা একজন কিশোরের সঙ্গে খাচ্ছেন। ভদ্রমহিলাকে তার খুব চেনা মনে হচ্ছে এবং তখনই নামটা মাথায় এলো, সোফিয়া লোরেন। জলপাইগুড়ি সিনেমা হলে সে টু উইমেন ইয়েস্টারডে টুডে টুমরো দেখেছে। লম্বা স্বাস্থ্যবতী ভদ্রমহিলা। মুখ ফেরাতেই মনে হলো বয়স হয়েছে, কিন্তু খুব পাল্টাননি। সে কোনোদিনও সোফিয়া লোরেনের এত কাছে বসে থাকবে ভাবা যায়? এই সময় আর এক লম্বা ভদ্রলোক সাদা হাফ স্লিভ আর খয়েরি রঙের প্যান্ট পরে অতি সাধারণ ভঙ্গিতে সোফিয়া লোরেনের টেবিলে এসে কিশোরের মাথায় হাত বুলিয়ে চেয়ার টেনে বসলেন এবং বসামাত্র অর্জুন প্রায় লাফিয়ে উঠতে যাচ্ছিলেন। মেজর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? গ্রেগরি পেক, গার্ল আর নাভারনের নায়ক, রোমান হলিডে। হেনরি ডিমক বললেন, এখানে তো প্রায় সব ফিল্ম স্টার খেতে আসেন। চোখ মেলে থাকলেই সবাইকে দেখতে পাবে। এমন কিছু করা উচিত নয় যাতে ওরা বিরক্ত হতে পারে। অর্জুন সেটা জানে, কিন্তু এমন অভাবনীয় ব্যাপারের দেখে নিজেকে সামলানো শক্ত হলো। হেনরি অর্ডার দিয়েছেন, এখন সেটা পরিবেশিত হলো। কিছুটা খাওয়ার পর অর্জুনের আর খেতে ইচ্ছা করছিল না। এই মুহূর্তে সে সব বিস্মরিত। গার্ল আর নাভারনের পাহাড়ে ওঠার সময় গ্রেগরি পেক একটা গর্তে হাত ঢুকানো মাত্র বিশাল একটা বাজ পাখি চিৎকার করে বেরিয়েছিল। সেই দৃশ্যের কথা বারবার মনে পড়ছে। একসময় মেজর জিজ্ঞাসা করলেন, কি হলো, খাবে না? আর ভালো লাগছে না, কিন্তু নষ্ট করতে ইচ্ছা করছে না। অর্জুন
জানালো। মেজর বললেন, জোর করে খেও না, দাও আমি তোমাকে সাহায্য করছি। তিনি অর্জুনের বাটিগুলো টেনে নিতেই বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা অর্জুনের মাথায় ঝিলিক দিয়ে উঠল। মেজর তখন কাঁটা চামচ দিয়ে অর্জুনের খাবার আক্রমণ করেছেন। ধরা যাক ওই স্মোক চিকেনে বিষ মেশানো আছে, ওটা অর্জুনের পেটে যেত। এখন মেজর খেয়ে নিতেই আততায়ী লক্ষ্যভ্রষ্ট হলো। প্লেনেও তো একই ব্যাপার হতে পারে। যে ছেলেটি খুন হলো সে জানতো না অর্জুনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বেচারা খিদের চোটে সেটাই খেয়ে নিয়েছিল। অর্জুন যে পার্কিং লটে গিয়ে খবর নিয়েছে রিনসে কোম্পানিও হাজির হয়েছিল, তা যদি প্রতিপক্ষ জানা হয়ে থাকে তবে জোনস অ্যান্ড জোনস কোম্পানির ব্যাপারটাও অজানা নেই। সেক্ষেত্রে ওরা যদি তাকে সরিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ তাই তো, নইলে বলবে কেন মৃত্যু বরাবর খালি হাতে ফিরে যায় না। সে বিল মেটানো পর্যন্ত অপেক্ষা করলো। তারপর হেনরি ডিমককে বলল, আমি এয়ারপোর্টে যাব। হেনরি অবাক কেন? একটু ইতস্তত করে অর্জুন তার সন্দেহের বিষয় এবং টেলিফোনের কথাটা জানালো। সব শুনে মেজর হাত নেড়ে উড়িয়ে দিলেন। এই জন্য এয়ারপোর্ট অথরিটির কাছে যাওয়ার কি দরকার? এসব কথা বিস্তারিত জানাতে গেলেই হিরেটার কথাও বলতে হবে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করি, সি ওয়ার্ল্ড থেকে ঘুরে এসে না হয় সব বলা যাবে। হেনরি বললেন, তাছাড়া অনুমানটাই একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। বিষ মেশালো কে? প্লেনে যে খাবার সার্ভ করা হয় তা অত্যন্ত দায়িত্ববান ক্যাটারার সাপ্লাই করে। যদি বিশেষ একটি প্লেটে বিষ মেশানো থাকে তাহলে সে প্লেনটা বিশেষ এক যাত্রীর কাছে সে পৌঁছে দিতে পারে না। তোমার অনুমান যদি সত্যি হয় তাহলে বিষটা মিশিয়েছে সে এয়ার হোস্টেস, তোমাকে প্লেটটা দিয়েছে সেই। এয়ারলাইন্সের কোনো হোস্টেস এমন কাজ করবে না, কারণ তাতে তার সরাসরি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্জুন মাথা নাড়ালো। আমি কিছু জানি না, কিন্তু এছাড়া ওর মরে যাওয়ার কোনো কারণ নেই। থাকলে টেলিফোনটা আসতো না। হেনরি বললেন, তাহলে আমি একটা ফোন করছি এয়ারপোর্ট অথরিটিকে। তোমার গলা শুনলে ওরা বুঝতে পারবে যে আমেরিকান নয়। রাস্তার পাশেই টেলিফোন বুথে ঢুকে পড়লেন হেনরি। মেজর লাঠি দিয়ে ফুটপাতে ঠুকছিলেন। অর্জুন সেদিকে তাকিয়ে হাসল। মেজর কি নার্ভাস? ওই লাঠির ভেতরে লুকোনো সম্পত্তিটির জন্য একদল লোক এখন মরিয়া। এবং তারপরেই মনে হলো খাবারের ব্যাপারটা মাথায় ঢোকা মাত্রই সে এমন উত্তেজিত হয়ে পড়েছিল যে বেরোবার আগে পাশের টেবিলের দিকে তাকাতেই ভুলে গেছিল। এখন প্রায় 10:30 বাজে, অথচ অন্ধকারের বালাই নেই। বিকেল বিকেল ছায়া নেমেছে শুধু। সে দেখল পথের পাশে একটা স্ট্যাচু রয়েছে। একজন মানুষ এক পায়ে দাঁড়িয়ে টুপি পেতে রয়েছে। সে কয়েক পা এগিয়ে স্ট্যাচুর সামনে দাঁড়ালো। পাড়ানো টুপিতে বেশ কিছু ডলার পড়েছে। স্ট্যাচুকে কেউ ভিক্ষে দেয়? সে মুখের দিকে ভালো করে তাকাতে স্ট্যাচুর একটা চোখ বন্ধ হয়ে আবার আগের অবস্থাতে ফিরে গেল। চমৎকার, এটাও এক ধরনের অভিনয়, এই স্ট্যাচু সেজে থাকা। খুব কষ্ট হচ্ছে মানুষটার। হাত পা মুখময় সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে শুধু পয়সার জন্য। হেনরি বেরিয়ে এসেছেন দেখে অর্জুন ফিরে এলো। হেনরি মাথা নাড়লেন। ইউ আর রাইট। আমি রিপোর্টার পরিচয় দিতে ওরা জানালো লোকটির পেটে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়া শুরু হওয়ার 3 মিনিটের মধ্যে হার্ট ব্লক হয়েছে। লোকটা যে খাবার খেয়েছিল তাতেও একই বিষ পাওয়া গিয়েছে। সন্দেহভাজন হিসাবে ওরা এয়ার হোস্টেসকে ও কোরারের লোককে গ্রেপ্তার করেছে। এখন ওরা সেই ইন্ডিয়ান ছেলেটির খোঁজ করছে যে ওর পাশে বসেছে। শোনামাত্র অর্জুনের শরীরে শীতল স্রোত বয়ে গেল। লস এঞ্জেলসের পুলিশ তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করবে। সে খামোকা ওই ছেলেটাকে খুন করতে যাবে কেন? তারপরে সেই অফিসারের দৃষ্টি চোখের সামনে ভেসে উঠল। সে যখন মৃতদেহ খুঁটিয়ে দেখছিল, ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। একদম অজানা সহযাত্রী পায়ের জুতোর তলা কেউ খুঁটিয়ে দেখে না। সে নিজেই ওদের হাতে সন্দেহের সূত্র তুলে দিয়ে এসেছে। মেজর চিৎকার করে উঠলেন, ইন্ডিয়ান ছেলে মানে তুমি? তোমাকে খুঁজলেই হলো? মামদবাজি, চলো আমরা সবাই মিলে এয়ারপোর্টে গিয়ে জিজ্ঞাসা করি এর মানে কি।
অর্জুনের সত্যি অস্বস্তি হচ্ছিল। ওরা ইচ্ছে করলে তাকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু নিশ্চয়ই প্রমাণ করতে পারবে না যে সে খুন করেছে। কিন্তু এখন এয়ারপোর্টে গেলে আর হীরের ব্যাপারটা লুকিয়ে রাখা যাবে না। অবশ্য পুলিশ যদি ইচ্ছে করে তাহলে হোটেলেই তাকে ধরতে পারে। সে হেনরি ডিমকের দিকে তাকালো। ডিমক সাহেবের যদি শুধু সি ওয়ার্ল্ডে গিয়ে দুটো হীরের মিলিত আলো দেখাই উদ্দেশ্য হয়, তাহলে সেটা পুলিশের সঙ্গে গিয়েও দেখা যেতে পারে। তিনি আলাদা যেতে চাইছেন কেন? হেনরি বললেন, অবশ্য পুলিশ যে আমাদের খুঁজছে তা আমাদের জানার কথা নয়। চলো হোটেলেই ফিরে যাই। আবার হাঁটা শুরু হতেই অর্জুন মুখ ফিরিয়ে সেই স্ট্যাচু হয়ে থাকা লোকটির দিকে তাকাতেই দেখল সেখানে কেউ নেই। ভাড়া করা গাড়ির ড্রাইভিং সিটে হেনরি ডিমক, তার পাশে অর্জুন, পেছনের আসনে মেজর শরীর এলিয়ে রেখেছেন। এখন সকাল। লস অ্যাঞ্জেলসে শহর ছাড়িয়ে গাড়ি ছুটছে চওড়া হাইওয়ে ধরে। রাস্তার উপরে পথ নির্দেশ টাঙানো ইংরেজি অক্ষর, কিন্তু নামগুলো ইংরেজি নয়। এই এলাকাটায় স্প্যানিশ নামে ছড়াছড়ি। একটু আগে মেজর এই অঞ্চলের ইতিহাস বলছিলেন। ইংরেজরা যেমন আমেরিকায় উপনিবেশ স্থাপন করে গেছে, তেমনি পর্তুগিজ এবং স্পেনীয়রা এদেশে এসেছে থেকেছে। ক্যালিফোর্নিয়াতে তাই স্প্যানিশ ভাষা এবং নামের বহুল প্রচলন আছে। গত রাতে চমৎকার কাণ্ড ঘটেছে হোটেলে। মাঝরাতে কেউ বা কারা তাদের দুটো ঘরে হানা দিয়েছিল। সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করেছে এবং বোঝাই যাচ্ছে আগন্তুকরা মন খারাপ করে ফিরে গিয়েছে। তবে তারা জুতোর শুকতলা পর্যন্ত উল্টে দেখেছে, কিন্তু হ্যাট যাকে ঝোলানো মেজরের লাঠিটা ছোঁয়নি। অর্জুনের সম্পত্তি বিশেষ কিছু ছিল না, কিন্তু সেগুলো এলোমেলো করে রেখে গেছে ওরা। আর এটা ঘটেছে ওরা যখন ঘরেই ছিল। এমন কিছু ব্যবহার করা হয়েছিল যাতে ওদের ঘুম ভোরের আগে না ভাঙে। সকালে এসব দেখে মেজর হোটেল কর্তৃপক্ষ নামে পুলিশের কাছে অভিযোগ জানাতে ক্ষেপে উঠেছিল। হেনরি তাকে বুঝিয়েছেন সেটা করলে পুলিশ ওদের হদিশ জেনে যাবে। যখন আসল জিনিস খোয়া যায়নি তখন এ নিয়ে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। সকলেই ওরা ব্যাপারটা সম্পর্কে মুখ বন্ধ করে হোটেল ছেড়ে বেরিয়ে এসেছে গাড়ি ভাড়া করে। মাঝে মাঝে দুপাশে ঢেউ খেলানো সবুজ মাঠ, চটজলদি এসে যাওয়া রঙিন একগুচ্ছ বাড়ি, আর হাইওয়েতে সমুদ্র অভিমুখী গাড়ির ভিড় দেখতে ওরা স্যান ডিয়েগোতে এসে পৌঁছালো। এখন 10টা বেজে গেছে। শহরে ঢুকলেই সমুদ্র দেখা যাচ্ছে না, কিন্তু লোনা জলের গন্ধ পাওয়া যাচ্ছে। হেনরি কোথাও না নেমে একটা বিশাল পার্কিং লটে পৌঁছে গেলেন। অন্তত 3টে ফুটবল মাঠ জুড়লে এত বড় পার্কিং লট হতে পারে। ঠিক ঠিক করছে গাড়ি। মেজর আর অর্জুনকে একটা জায়গায় নামিয়ে তিনি গাড়ি পার্ক করতে গেলেন। বেশ ভালো ব্যবস্থা। পরিচয়পত্র দেখিয়ে গাড়ি ভাড়া দিয়ে সারা দেশ ঘুরে বেড়ানো যায়। অর্জুন বাঁদিকে তাকালো। পাঁচিল ঘেরা একটা বড় বাড়ির উপর লেখা রয়েছে সি ওয়ার্ল্ড। ভিড় দেখা যাচ্ছে তার সামনে। অর্জুন মেজরকে বলল, আমরা তো ওই দিকেই যাব না বোধ হয়, তবে হেনরির জন্য অপেক্ষা করা ভালো। দলবদ্ধ হয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। অর্জুনের মনে হলো মেজর বেশ নার্ভাস হয়ে পড়েছেন। ওরা যখন টিকিট কেটে ভেতরে ঢুকলো তখন আশেপাশে কেউ নেই। ঢোকার সময় একটা নোটিশ দেখে অবাক হয়েছিল অর্জুন। তাতে লেখা আছে, কোনো হরে কৃষ্ণ প্রচার এই এলাকায় চলবে না। নিউ ইয়র্কে ওর চোখে সাহেব বৈষ্ণবী পড়েছে। এখানে তাদের প্রতি এই নিষেধাজ্ঞা কেন তা বুঝতে পারল না। হেনরি বললেন, আমাদের 3 জনের একসঙ্গে হাঁটা ঠিক হবে না। দাঁড়াও, সি ওয়ার্ল্ডের ম্যাপটা নিয়ে নিই। পাশের কাউন্টার থেকে 3টি ম্যাপ নিলেন হেনরি। সমুদ্রের তলায় যাদের বাস তাদের নিয়ে নানান মজাদার ব্যবস্থার আয়োজন আছে বিভিন্ন ব্লকে। সব কিছু ঘুরে দেখতে গেলে একটা দিন ফুরিয়ে যাবে। হেনরি আঙুল রাখলেন যেখানে হাঙরদের আস্তানা। বললেন, ঠিক 2 ঘন্টা পরে আমরা 3 জন একসঙ্গে উপস্থিত হব। ঘড়ি মিলিয়ে নাও সবাই। এই 2 ঘন্টা আমরা আলাদা আলাদা ঘুরব। মেজর লাঠিটা এবার আমাকে দেবে নাকি? অর্জুন প্রতিবাদ করল, যদি কেউ আমাদের অনুসরণ করে থাকে সে নিশ্চয়ই লাঠিটার
হাত বদল লক্ষ্য করবে। হেনরি একটু হতাশ হলেন বলে মনে হলো। তারপর ঘড়ি মিলিয়ে নিয়ে তিনজনে বেরিয়ে পড়লেন। কয়েক পায়ে গিয়ে অর্জুন ঠিক করলো সে মেজরের অজান্তে ওর পেছন পেছন ঘুরবে। যদি কেউ মেজরকে অনুসরণ করে তাহলে সেটা তার চোখে পড়বে। বেশ কিছুটা দূরত্ব রেখে সে মেজরের পেছনে হাঁটছিল। ছেলে মেয়ে বুড়ো ভিড় চারিধারে। আইসক্রিম থেকে বুড়ির মাথার পাকা চুল বিক্রি হচ্ছে সেখানে। মেজর মাঝে মাঝে ঘড়ি দেখছেন এবং লাঠি ঘুরিয়ে হাঁটছেন। এখনো পর্যন্ত কোনো অনুসরণকারী চোখে পড়ল না। হাতে ম্যাপ দেখে মেজর এবার একটা সিঁড়ি ভাঙতে শুরু করলেন। প্রচুর মানুষ তার আগে পিছে উঠছে। অর্জুন পা চালালো। ওপরে উঠে অর্জুন দেখল একটা ছোট্ট স্টেডিয়াম, সামনে মাঝারি সুইমিং পুল, তার নীল জল টলটল করছে। স্টেডিয়াম লোকে ভর্তি। সে মেজরকে খুঁজে বের করে ধীরে ধীরে ওর দুটো সারি পেছনে গিয়ে বসলো। একটু বাদে অনুষ্ঠান শুরু হলো। একজন মানুষ সুইমিং পুলের ওপাশ থেকে জলের গায়ে এসে দাঁড়িয়ে শীষ দিতেই জলে আলোড়ন শুরু হলো। ওদের চমকে দিয়ে জল কাঁপিয়ে দুটো ডলফিন সেই মানুষটির নির্দেশে মজার খেলা দেখাতে লাগলো। শূন্যে ছুঁড়ে দেওয়া বল ঝল ছেড়ে ভারী শরীর নিয়ে অনেকটা উঁচু হয়ে প্রায় হেড দেওয়ার ভঙ্গিতে ফিরিয়ে দিচ্ছে। সুন্দরী এক মহিলা ডলফিনের পিঠে চড়ে অনেকটা ঘুরে বেড়ালেন। শেষ পর্যন্ত ডলফিনটি সবাইকে চমকে দিয়ে তার ট্রেনারকেই জলে ফেলে দিয়ে সমস্ত স্টেডিয়াম হু হু করে হেসে গড়িয়ে পড়তে অর্জুনের নজরে এলো। মেজর নেই। সে দেখল মেজরের লাঠিটা একপাশে পড়ে আছে, জায়গাটা ফাঁকা। অর্জুন দ্রুত উঠে গেল হেসে লুটিপুটি লোকগুলোকে কাটিয়ে। তখনও মজার খেলা চলছে। এক্সকিউজ মি বলতে বলতে সেই লাঠিটা কুড়িয়ে নিয়ে ছুটে উপরে উঠে আসতেই দেখতে পেল মেজর হেঁটে যাচ্ছেন। তার দুপাশে দুটো লোক ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। সঙ্গে সঙ্গে অর্জুনের মাথার ভেতর চিন্তাটা চলকে উঠল, লাঠিটা ত্যাগ করতে হবে। তার বয়সী ছেলে লাঠি হাতে ঘুরে বেড়ায় না। দ্রুত প্যাচ খুলে ঝাঁকাতেই হিরেটা বেরিয়ে এলো। লাঠিটা আবার ঠিক করে পাশের দেওয়ালে ঠেকে রেখে দ্রুত নেমে পড়ল অর্জুন। মেজর নিশ্চয়ই নিজের ইচ্ছায় যাচ্ছেন না। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে পাশের লোক দুটোর কাছে অস্ত্র রয়েছে। অর্জুন যথেষ্ট দূরত্ব রাখছিল। এখন কি করা যায় বুঝতে পারছিলেন না। আর যাই হোক, ওদের নজর এড়িয়ে তাকে মেজরকে সাহায্য করতে হবে। সেটা কি করে সম্ভব? ভিড়ের মধ্যে দিয়ে লোক দুটো যেভাবে মেজরকে নিয়ে হাঁটছে তাতে বোঝা যায় এরা এসব ব্যাপারে রীতিমতো পেশাদার। সি ওয়ার্ল্ডের একেবারে শেষ প্রান্তে এসে ওরা দাঁড়ালো। অর্জুন লক্ষ্য করলো এদিক দিয়েও বাইরে বেরিয়ে যাওয়ার পথ আছে। একটা আইসক্রিমের দোকানের আড়ালে দাঁড়িয়ে অর্জুন ওদের লক্ষ্য করছিল। সেই সময় একজন দাড়িওয়ালা লোক ওদের সামনে এসে দাঁড়ালো। লোকটা মেজরকে কিছু প্রশ্ন করলো, কিন্তু মেজরের দুই প্রহরী পাশ থেকে সরছিল না। মেজর মাথা নাড়লেন, বোধহয় তিনি অস্বীকার করলেন। আর এইসব হচ্ছে হাজার হাজার লোক যেখানে ঘুরছে সেখানে দিন দুপুরে। দাড়িওয়ালা আরও কিছু বলার পর মেজর একইভাবে মাথা নাড়লেন। দূরে থাকায় অর্জুন ওদের সংলাপ শুনতে পাচ্ছিল না। এবং তারপরেই বিস্ময়কর ঘটনা ঘটল। ওদিকের একটা ঝোপ থেকে আরও দুটো লোকের মাঝখানে হেঁটে এলেন হেনরি ডিমক। তার মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে। দাড়িওয়ালা লোকটি হেনরিকে দেখিয়ে মেজরকে কিছু বলতে মেজর চিৎকার করতে গিয়ে যেন থেমে গেলেন। হেনরি মাথা নেড়ে কিছু বললেন। অর্জুনের ষষ্ঠ ইন্দ্রিয় আচমকা তাকে সতর্ক করল। কারণ দাড়িওয়ালার হুকুমে একটি লোক যখন ছুটছে সুইমিং পুলের দিকে, অর্থাৎ লাঠিটার কথা মেজর বলতে বাধ্য হয়েছে। একটু বাদেই ওরা যখন লাঠিটা খোলার পর দেখল যে ওতে হিরে নেই, তখন অর্জুন হঠাৎ একটা ছায়া দেখল বা চোখের কোণে। লোকটা মানুষের, কিন্তু নড়ছে না। সে আর দাঁড়ালো না। উল্টো দিকে জোর পায়ে কিছুটা হাঁটলেই মনে হলো ছায়াটা পিছু পিছু আসছে। চোখের সামনে একটা পুলিশ বুথ। দুজন স্বাস্থ্যবান পুলিশ সেখানে দাঁড়িয়ে। কিছু না ভাবতে পেরে অর্জুন সোজা তাদের সামনে গিয়ে দাঁড়ালো।
আমার দুজন সঙ্গী খুব বিপদে পড়েছেন, তাদের কেউ বন্দুক দেখিয়ে আটকে রেখেছে। কোথায়? একজন নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। ওই পাশে, আইসক্রিমের দোকানের উল্টো দিকে। হ্যাঁ, সি ওয়ার্ল্ডের ভিতরে? পাগল, নিজেদের কাজে যাও। অর্জুন কি বলবে বুঝতে পারছিলেন না। সে চারপাশে তাকিয়ে কোনো অনুসরণকারী ছায়া দেখতে পেল না। লোকটা আবার ধমকের গলায় বলল, গেট লস্ট। তখন অর্জুন পকেট থেকে সেই কার্ডটা বের করলো। কার্ডের লেখাটা পড়ে অর্জুন দুটোর চেহারা পাল্টে গেল। কার্ডের লেখাটা পড়ে পুলিশ দুটোর চেহারা পাল্টে গেল। অর্জুন ওদের একজনকে সঙ্গে নিয়ে ছুটল আইসক্রিমের দোকানের দিকে। দ্বিতীয় জন বুথ থেকে টেলিফোনে অন্যদের খবর দিচ্ছিল। কেউ কোথাও নেই, জায়গাটা যেন মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে। পুলিশটা ওর দিকে আবার অবিশ্বাসের চোখে তাকালো। অর্জুন তাকে বোঝাতে চাইল ব্যাপারটা মন গড়া নয়, কিন্তু লোকটা আর কোনো কথা শুনতে রাজি নয়। ওরা আবার বুথে ফিরে আসছে। দ্বিতীয় লোকটি ওকে জিজ্ঞাসা করলো, তোমার পাসপোর্ট সঙ্গে আছে? অর্জুন মাথা নেড়ে সেটা এগিয়ে দিতে লোকটা দ্রুত চোখ বুলিয়ে নিয়ে বলল, লস অ্যাঞ্জেলসের পুলিশ তোমাকে খুঁজছে, তোমাকে গ্রেপ্তার করা হলো। অর্জুন হতভম্ব হয়ে বলল, কেন? আমি জানি না। তোমার খবরটা টেলিফোনে হেডকোয়ার্টারে জানানো মাত্র ওরা বলল একজন ভারতীয় যুবককে খোঁজা হচ্ছে, তার নামের সঙ্গে তোমার কোনো ফারাক নেই। আমাকে খুঁজলেই গ্রেপ্তার করতে হবে। পুলিশ গ্রেপ্তার করার জন্যই মানুষকে খোঁজে। আর অন্য পুলিশটি বলল, কিন্তু ওর কাছে যে কার্ড আছে তা তো অন্য কথা বলছে। জেমস, বসদের বলো এখানে এসে কথা বলতে। অর্জুন বলল, শোনো, আমি চোর বদমাশ নই, আমি একজন সত্যসন্ধানী। তোমাদের এখানে হাঙরের বাক্সের হিরেটা চুরি গিয়েছে, সেটার ব্যাপারে এসেছি। হাঙরের বাক্সের হিরে? লোকটা অবাক হলো। তুমি সেটা খুঁজতে এসেছো? হ্যাঁ। অর্জুন নরম পুলিশটিকে বলল, আমি একবার হাঙরের ঘরে যেতে চাই, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? তোমার ওপরওয়ালার এখানে আসার আগেই আমরা ফিরে আসবো, কথা দিচ্ছি। প্রথম পুলিশটি বলল, লুক, তুমি একবার বললে তোমার দুজন সঙ্গীকে কেউ বন্দুক দেখাচ্ছে, আবার বলছো হিরে খুঁজতে এসেছো, কোনটা বিশ্বাস করব? কিছুক্ষণ তর্ক বিতর্কের পর দ্বিতীয় পুলিশটি ওকে নিয়ে রওনা হলো। অর্জুন বুঝতে পারছিল সরকারি নির্দেশের কার্ড সঙ্গে থাকায় ওরা কিছু করতে সাহস পাচ্ছে না। যেতে যেতে অর্জুন জিজ্ঞাসা করলো, দ্বিতীয় হিরেটি এখন কোথায় আছে? সেটাও দিন 10 হলো নেই। নেই মানে? প্রথম খোয়া গিয়েছিল হাঙর কাজ ভেঙে ফেলার পর। দ্বিতীয়টা এতদিন ওই বাক্সের মধ্যেই ছিল, কিন্তু 10 দিন ওটাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে? হাঙরের বাক্সের ভিতরে একটা হুকে ওই হিরেটা ছিল। দিন 10 আগে দেখা যায় সেই হুকে কিছু নেই। হাঙরের বাক্সে কেউ হিরে রাখে? যেমন বুদ্ধি রেখেছিল কেন? কোনো এক বিজ্ঞানীর মাথায় কি একটা এক্সপেরিমেন্ট ইচ্ছে খেলেছিল। কথা বলতে বলতে ওরা ম্যাপে দেখানো জায়গাটার কাছে চলে এসেছিল। এদিকটায় বেজায় ভিড়। বাইরে 3টে চৌবাচ্চায় হাঙরের বাচ্চা ছাড়া রয়েছে। তারা নিরীহ ভঙ্গিতে আপন মনে ঘুরছে। অর্জুন চারিপাশে তাকালো। চেনা মুখগুলোকে চোখে পড়ছে না। মেজর এবং হেনরি ডিমকের জন্য তার অস্বস্তি হচ্ছিল। যারা বন্দুক দেখিয়ে প্রকাশ্য দিবালোকে চাপ দিতে পারে, তাদের কাছে খুন করা কিছুই নয়। পুলিশটির সঙ্গে অর্জুন ভিড়ের সঙ্গে মিশে হাঙরের ঘরে ঢুকেই অবাক হয়ে গেল। বিশাল হলঘরে প্রকাণ্ড কাচের বাক্সে জল ভরে তাতে হাঙর ছাড়া রয়েছে, পাশাপাশি কয়েকটা। হাঙরগুলো আপন মনে সাঁতার কাটছে। মাঝে মাঝে একটা ভয়ঙ্কর চেহারার হাঙর ছুটে এসে কাছে ঢু মারছে। সেই শব্দে বাইরে থেকে ভীতিকর শোনাচ্ছে। বাইরের মানুষদের মুখ দেখে ওরা ক্রুদ্ধ হয়ে যখন হাঁ করছে, তখন শিউরে উঠতে হয় বীভৎস দাঁত দেখে। অর্জুনের মনে পড়ে গেল রূপমায়াতে দেখা জর্জ ছবিটার কথা। সবচেয়ে বড় চেহারার হাঙরকে অবিকল সেইটার মতোই দেখতে। অর্জুন কয়েক পা এগিয়ে কাচের সামনে দাঁড়ালো। বড় হাঙরটার শরীরের সব কিছু এখন স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকটা দূরে পিছিয়ে গেলেন। সেটা তেড়ে এলো এমনভাবে অর্জুনের দিকে যেন 2 পা না পিছিয়ে পারল না। আর তখনই তার নজরে পড়ল দাড়িওয়ালা লোকটিকে। হাঙরের বাক্সের বিপরীত দিকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকে লক্ষ্য করছে।
হেনরি ডিমক ঠিক কী করতে চেয়েছিলেন তা অর্জুন জানে না, কিন্তু সে বুঝতে পারছিল তার হাতে আর বেশি সময় নেই। সে চট করে পকেট থেকে হিরেটা বের করে কাচের দেয়ালের সামনে নিয়ে গিয়ে ঘোরাতে লাগলো। কোনো রকম আলো যে থেকে বের হচ্ছে তা অর্জুনের মনে হলো না। পাশে দাঁড়িয়ে পুলিশটি এই কাণ্ড হাঁ করে দেখছিলেন। এবার জিজ্ঞেস করলো, হোয়াটস দ্যাট? আর তখনই ঘটনাটা ঘটল। বড় হিংস্র হাঙরটা আর একবার টু মারার জন্য অর্জুনের দিকে ছুটে আসছিল। হঠাৎ সেটা সেই গতি নিয়ে ডিগবাজি খেতে লাগলো। সেই প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে সে জলের ভিতর। অর্জুন হিরেটাকে স্থির রাখছিল। হিরেটা থেকে কোনো আলো বের হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু হাঙরটা যেন পাগল হয়ে গেল। সমস্ত শক্তি দিয়ে সে কাচের উপর আঘাত করতে লাগলো, অথচ পিছন দিকে সরে যাওয়ার ক্ষমতা তার নেই বোঝা যাচ্ছিল। এবং তখনই অর্জুনের মনে হলো, দুটো হীরের আলো একত্রিত হলে যে রেখা তৈরি হয় বলে সে শুনেছে, তাই হয়তো হয়ে গেছে। আর তাহলে অন্য হীরেটা নিশ্চয়ই হাঙরটার শরীরে রয়েছে। সে দ্রুত অন্য হাঙরদের দিকে হিরেটা ঘুরিয়ে দেখলো। তাদের কোনো প্রতিক্রিয়া হলো না। ওরা অবাক হয়ে তাদের নেতার দুরবস্থা দেখছে। অর্জুন হিরেটা সামান্য সরাতেই সম্ভবত হাঙরটার কিঞ্চিৎ শক্তি ফিরে পেয়েছিল। পথ করে সে এবার অর্জুনের দিকে যেন ঝাঁপিয়ে পড়তে সে আবার হিরেটা তাক করলো। অর্জুন খেয়ালই করেনি দর্শকরা ভীত হয়ে কাচের বাক্সটা থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। তারা এবার অর্জুনকে লক্ষ্য করছে। পুলিশটি কি করবে বুঝতে পারছে না। এবার হাঙরটা পাগলের মতো পাক খাচ্ছে। অর্জুন চিৎকার করে বলল, এখানকার কর্তৃপক্ষকে ডাকো শিগগির। চারপাশে ততক্ষণে শোরগোল পড়ে গেছে। পুলিশটি চিৎকার করল, তুমি কি করছো? অর্জুন চোখ না সরিয়েও যেন দাড়িওয়ালা লোকটাকে এগিয়ে আসতে দেখতে পেল। সে পুলিশকে বলল, ওই দাড়িওয়ালা লোকটাকে ধরো, হি ইজ এ মার্ডারার। পুলিশটি ফ্যালফ্যাল করে দেখছিল। অর্জুন কয়েক পা পিছিয়ে এসে দাড়িওয়ালার দিকে নজর দিতে লোকটা ক্ষিপ্র গতিতে কাচের বাক্সের সামনের দিকে ছুটে এলো। অর্জুন অজান্তেই হাঙরটার দিকে হিরেটা তুলে ধরল। অদ্ভুত ব্যাপার হলো, দাড়িওয়ালা লোকটা যেন এগিয়ে আসার চেষ্টা করেও পারছে না। তার পিছু হটার পথ কাচের বাক্স থাকায় বন্ধ। 2 ফুট জায়গায় দাঁড়িয়ে লোকটা ছটফট করছে, চিৎকার করে বলছে অর্জুনকে হিরেটা সরিয়ে নিতে। অর্জুনের মুখে হাসি ফুটে উঠল। দুটো হীরের সংযোগ রেখা যদি হাঙরের পক্ষে অতিক্রম করা অসাধ্য হয়, তাহলে মানুষ তো পারবেই না। এমন সময় একজন বৃদ্ধ দৌড়াতে দৌড়াতে ভেতরে ঢুকলেন। তার পেছনে 3 জন পুলিশ অফিসার। বৃদ্ধ পেছন দিক দিয়ে অর্জুনের কাছে চলে এসে চিৎকার করতে লাগলেন, ইয়েস ইয়েস দেয়ার, হি গট ইট। অর্জুন জিজ্ঞাসা করল চোখ না সরিয়ে, আপনি কে? আমি প্রফেসর লুইস জ্যাকার। আমি ওই বিচিত্র হিরে দুটো নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। সেবার একটা হাঙর পাগল হয়ে কাঁচ ভেঙে ফেলায় একটা হিরে হারিয়ে গেছে। অন্যটা আমি ভেতরে রেখে দিয়েছিলাম, কিন্তু ওর একা রিয়াক্ট করার ক্ষমতা ছিল না। সেই হিরেটাও অদ্ভুতভাবে মিসিং, অথচ বাক্সটা ইনট্যাক্ট আছে। কথা শেষ হওয়া মাত্র অর্জুন বললেন, প্রফেসর, আপনার ভেতরে রাখা হিরেটা এখন ওই বড় হাঙরটার পেটে, দ্বিতীয়টা আমার হাতে। এটা আমি আপনাকে দিচ্ছি, কিন্তু তার আগে বন্দী হয়ে থাকা ওই দাড়িওয়ালা লোকটাকে অ্যারেস্ট করতে বলুন। হিরেটা সরিয়ে নিতে প্রফেসর চেঁচিয়ে উঠলেন, অ্যারেস্ট হিম। পুলিশের হাত এড়াবার উপায় ছিল না দাড়িওয়ালার। প্রফেসর হিরেটাকে ফিরিয়ে দেখছিলেন। একদম ছেলে মানুষ মনে হচ্ছিল তাকে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাচের উপর হাঙরটাকে লক্ষ্য করে হিরেটাকে চেপে ধরলেন। হাঙরটা ছটফট করল। হঠাৎ জলের রং পাল্টে গেল। লাল ঘোলা জল পেছনে রেখে হাঙরটাকে পেছনের দিকে ছুটে যেতে দেখল সবাই। জল পরিষ্কার হলে একটা সাদা আলোর রেখা দেখা গেল। প্রফেসরের হাত থেকে বেরিয়ে রেখাটা গিয়ে মিশেছে বালির উপর। সেখানে হাঙরটা শুয়েছিল। সেখানে এখন দ্বিতীয় হিরেটা পড়ে আছে। প্রফেসর বললেন, লেটস হপ। ওর উইংটা যেন নিজে থেকেই শুকিয়ে যাচ্ছে। তারপর ঘুরে দাঁড়িয়ে অর্জুনকে জড়িয়ে ধরলেন, ইয়ং ম্যান, যেটা
এতদিন ধরে করতে চেয়েছি, আজ তা পূর্ণ হলো, এবং সেটা তোমার জন্যই সম্ভব হলো। এই দুটো হিরে সমান্তরাল রেখা 1 মিটারের মধ্যে এলে হাঙরের পেটে ছিদ্র করতে সক্ষম হয়। জলের বাইরে মানুষকেও আটকে রাখতে পারে। আই এম গ্রেটফুল টু ইউ। হোয়াটস ইউর গুড নেম? মিনিট 10 পরে সি ওয়ার্ল্ডের সিকিউরিটি রুমে বসে অর্জুন হীরের গল্পটা শেষ করলো। তারপর দাড়িওয়ালা লোকটাকে জিজ্ঞাসা করলো, ওদের কোথায় রেখেছেন? দাড়িওয়ালা মুখ খুলল, ওরা নিজেদের ভাড়া করা গাড়িতেই বসে আছে, পার্কিং লটে গেলেই দেখতে পাবে। অর্জুন উঠতে যাচ্ছিল, পুলিশ অফিসার তাকে থামালেন। আপনি যেতে পারবেন না, এয়ারপোর্ট পুলিশ আপনাকে খুঁজছে একটা মার্ডারের জন্য। অর্জুন বললেন, কিন্তু আমি যে মার্ডার করিনি। অফিসার বললেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, কিন্তু এই ভদ্রলোকের বিরুদ্ধে আপনার চার্জ শুধু আপনার 2 সঙ্গীকে বন্দুক দেখিয়ে আটকে রাখার, তাই না? না, অর্জুন বলল, ইনি লস অ্যাঞ্জেলস থেকে আমাদের পেশাদার চোরকে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিলেন হেনরি ডিমকের বাড়িতে হিরে চুরি করানোর জন্য। আমার বিশ্বাস সেই চোরকে উনি খুন করিয়েছেন। মিথ্যে কথা। দাড়িওয়ালা প্রতিবাদ করে উঠতেই অর্জুন আচমকা হাত চালালো। সঙ্গে সঙ্গেই দাড়ির খোলস মুখে মিস্টার রোবনের মুখ বেরিয়ে এলো। প্রফেসর চিৎকার করে উঠলেন, ও মাই গড, ইটস ইউ, রেগন! রেগন তখন 2 হাতে মুখ ঢেকেছেন। অর্জুন জিজ্ঞাসা করল, প্রফেসর, আপনি ওকে চেনেন? প্রফেসর মাথা নাড়লেন। ইয়েস, এই হীরের জন্য আমার কাছেও কয়েকবার এসেছে। অনেক টাকা দাম দিতে চেয়েছে। আমি চেয়েছিলাম এই হীরে দিয়ে যাতে অস্ত্র ছাড়া অপারেশন করা যায় তার চেষ্টা করা। ওকে তাই বিক্রি করিনি। কিন্তু তুমি ওকে চিনলে কি করে? অর্জুন বলল, ওকে কয়েক মিনিটের জন্য দেখেছিলাম নিউ ইয়র্কের ম্যাকডোনাল্ডে। তখনই ওর বাঁ হাতে লাল পাথরের আংটিতে লেখা আর শব্দটা চোখে পড়েছিল। প্লেনে আমাদের পিছনের সিটে বসে থাকা একজন দাড়িওয়ালা যাত্রীর হাতেও ওই লাল আংটিটি দেখেছিলাম। অফিসার ওকে থামালো। অর্জুন চিৎকার করে উঠতেই দেখা গেল লাল আংটির পাথরটা ঘুরিয়ে রেগম সেটা মুখে পুড়ছেন। সাদা কিছু গুঁড়ো গড়িয়ে পড়ল গাল বেয়ে। রেগন হাসলেন। ব্যাস, আমি ফ্রি। হ্যাঁ, আই কিল দ্যাট ম্যান। এই আংটির বিষ খাবারে মিশিয়ে দিয়েছিলাম। এয়ার হোস্টেস যখন এই ছোকরার জন্য খাবার এনেছিল, ওরা নিজেদের আসনে না থাকার সময় ওর প্লেটে ঢেলেছি এয়ার হোস্টেসের অজান্তে। কিন্তু আমার লোভী লোকটি ওর খাবার খেয়ে নিল লোভের বশে। প্রফেসর, ওই হিরে আপনাকে বিক্রি করেছিলেন আমার কাকা। তিনি এর মূল্য জানতেন না। এটুকু বলার পরেই হঠাৎ চিরকালের জন্য চুপ করে গেলেন রেগন। বাইরের পার্কিং লটে মেজর এবং হেনরি ডিমকের ঘুমন্ত শরীর পাওয়া গেল গাড়ির ভেতরেই। অনেক কষ্টে তাদের জাগানো হলো। ছেলেটির পেটের বিষের সঙ্গে রেগনের আংটির বিষ মিলে গেল পরীক্ষায়। নিউ ইয়র্কে মেজরের ফ্ল্যাটে বসে ওরা গল্প করছিল। এবার দেশে ফিরতে হবে অর্জুনকে। বিষ্টু সাহেব সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি হবে। বন্দুকের ভয়ে লাঠির কথা ফাঁস করায় মেজর মুষড়ে পড়েছেন। রেগনের ভাড়াটের লোকদের পুলিশ ধরতে পারেনি। এই সময় একটা ট্রাঙ্ক কল এলো। টেলিফোন ধরে কথা বলে মেজর উত্তেজিত গলায় চিৎকার করে উঠলেন, বেটা মার্শাল, ছুঁচো আমাকে ফাঁকি দিয়ে মুক্ত দিয়ে এক্সপেরিমেন্ট করছে ব্ল্যাকপুলে। চলো অর্জুন, দেশে ফেরার আগে হিথ্রোতে নামবে আমাদের সঙ্গে। অর্জুন হতচকিত হয়ে বললেন, মার্শালকে? আর হিথ্রো কোথায়? মার্শাল আমার অভিযাত্রী বন্ধু, হেনরির মতো। আর হিথ্রো হলো লন্ডনের এয়ারপোর্ট। মেজর উঠে দাঁড়ালেন।